হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024-এর প্রিপারেশনের জন্য আজকে আমরা এই ভিডিওতে একটা ফুল মক টেস্ট ডিসকাস করব। এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে পুরোপুরি তোমাদের এক্সামের প্যাটার্ন অনুযায়ী বানানো রয়েছে, মানে লাইফ সায়েন্স হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, তোমাদের পরীক্ষায় যেমন ক্যাটাগরি ওয়াইজ আসবে সেই রকমই কোশ্চেন আমি এখানে রেখেছি। লাইফ সায়েন্স রয়েছে ক্যাটাগরি 1-এর 30টা এমসিকিউ, লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 রয়েছে 10টা এমসিকিউ, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 15টা, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 থাকছে 5টা, মানে 10 নম্বর। এখানে ম্যাথামেটিক্স থাকছে 10 নম্বর, ইংলিশ থাকছে 15 নম্বর, জিকে রয়েছে 10 নম্বর এবং রিজনিং আছে 5 নম্বর। ঠিক আছে, টোটাল তোমাদের কোয়েশ্চেন রয়েছে 100টা এবং টোটাল যে মার্কস সেটা হচ্ছে 115 মার্কস। আর তোমাদের যে টাইম সেটা পরীক্ষায় তোমরা পাবে মাত্র 1.5 ঘন্টা সময়, মানে 90 মিনিট। সেই 90 মিনিটে তোমাকে 100টা কোয়েশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে হবে। 100টা অ্যাটেন্ড করতে হবে না, তোমরা যে কটা পারবে চেষ্টা করবে তোমরা সবসময় 70+ মার্কস রাখার, যাতে তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে বা সেকেন্ড কাউন্সিলিংয়েই হোক গভর্নমেন্ট এনটিএস পেয়ে যাও। ঠিক আছে, তো চলো টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমরা শুরু করব লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর দিয়ে। তো দেখো ফার্স্ট কোশ্চেনে কী রয়েছে, লাইফ সায়েন্স ক্যাটাগরি 1। ঠিক আছে, এটা ক্যাটাগরি 1 লাইফ সায়েন্স। দেখো প্রথম কোশ্চেন কী রয়েছে, নিষেকের পর ডিম্বক যে অংশে পরিণত হয় তা হলো। অপশানস দেখে নাও, ফল, বীজ, শস্য নাকি ভ্রূণে। তো নিষেকের পর ডিম্বক কোন অংশে পরিণত হয়? নিষেকের পর ডিম্বক পরিণত হয় বীজে। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট। নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয়। ফলে পরিণত হয় কোন অংশ? ডিম্বাশয়। এবং বীজে পরিণত হয় কোন অংশ? ডিম্বক। ঠিক আছে, এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো 2 নম্বর কী রয়েছে, কোনটি পরিবর্তিত কাণ্ড? অপশানস দেখে নাও, আদা, গাজর, রাঙা আলু আর রয়েছে বিট। তো এগুলোর মধ্যে পরিবর্তিত কাণ্ড কোনটা? দেখো প্রথম কথা হচ্ছে মাটির নিচে অনেক সময় কি থাকে, কাণ্ডের পরিবর্তিত রূপও কিন্তু বর্তমান থাকে, এটা আমরা জানি। তো এখানে যেগুলো রয়েছে সেখানে কিছুগুলো মূল রয়েছে আর কিছু আর একটা রয়েছে কি না, পরিবর্তিত কাণ্ড। তো এখানে পরিবর্তিত কাণ্ড যেটা সেটা হচ্ছে আদা। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট। আদা হলো পরিবর্তিত কাণ্ড, যেটাকে আমরা কী বলি, গ্রন্থিকন্দ। গ্রন্থিকন্দ বা কী বলে থাকি, রাইজোমও কিন্তু বলে থাকি। ঠিক আছে, গ্রন্থিকন্দ বা রাইজোম। আর বাকি এখানে যেগুলো রয়েছে গাজর, রাঙা আলু, বিট, এগুলো সব কিন্তু মূল। ঠিক আছে, পরিবর্তিত মূল। আর আদা হলো পরিবর্তিত কাণ্ড। মাটির নিচে রয়েছে মানে কিন্তু আদা মূল হবে না। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো 3 নম্বর কোশ্চেন কী রয়েছে, কি বলা আছে 3 নম্বর কোশ্চেনে, কোনটি ভাইরাসজনিত রোগ নয়? এই রকম কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রত্যেকবার থাকছে, হয় ভাইরাস দিয়ে থাকবে, না হলে ব্যাকটেরিয়া দিয়ে থাকবে, না হলে প্রোটোজোয়া দিয়ে থাকবে। আর যদি তাও না হয় তাহলে হয়তো মশাবাহিত রোগ থাকলো, বা জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগ। তো এই যে ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ, ঠিক আছে, এগুলো তোমরা পড়ে রাখবে। কী রয়েছে এখানে, কোনটা ভাইরাসজনিত রোগ নয়? অপশানস দেখো, ইনফ্লুয়েঞ্জা, মাম্পস, জল বসন্ত নাকি নিউমোনিয়া। তো এখানে কোনটা ভাইরাস ঘটিত রোগ নয়? সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কোন ব্যাকটেরিয়ার জন্য নিউমোনিয়া রোগটা হচ্ছে? ডিপ্লোকক্কাস নিউমোনি। ঠিক আছে, বাকি এখানে যেগুলো রয়েছে ইনফ্লুয়েঞ্জা, মাম্পস, জল বসন্ত, আরও যদি বলি গুটি বসন্ত, এডস, এগুলো সব হচ্ছে কি, ভাইরাসজনিত রোগ। ঠিক আছে, কোনো না কোনো ভাইরাসের কারণে এগুলো হয়। কিন্তু নিউমোনিয়া, যক্ষা, এই সমস্ত যে রোগগুলো রয়েছে, লেপ্রোসি মানে কুষ্ঠ, সব হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন কী রয়েছে। 4 নম্বর কোশ্চেনে বলা আছে, বেকারি শিল্পে কোন ধরনের অণুজীব ব্যবহৃত হয়ে থাকে? অপশানস দেখে নাও, ব্যাকটেরিয়া আছে, ছত্রাক, উপকারী ভাইরাস নাকি আদ্য প্রাণী। তো বেকারি শিল্পে কী ব্যবহৃত হয়? বেকারি শিল্প বলতে আমরা কি বুঝি? বেকারি শিল্প হচ্ছে কেক, পাউরুটি, বিস্কুট, এগুলো যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে বেকারি শিল্প। আর এগুলো তৈরিতে আমরা কী ব্যবহার করি? সাধারণত আমরা ব্যবহার করে থাকি কি, ইস্ট। ইস্টের সাইন্টিফিক নেম কি? ইস্টের সাইন্টিফিক নেম হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি। এইটা কিন্তু তোমাদের আগে পরীক্ষায় এসেছে। ঠিক আছে, ইস্টের সাইন্টিফিক নেম দিয়ে কিন্তু কোয়েশ্চেন এসেছিল। তো ইস্টের সাইন্টিফিক নেম কি বললাম? স্যাকারোমাইসিস সেরিভিসি। তো বেকারি শিল্পে কী ব্যবহৃত হয়? ইস্ট ব্যবহৃত হয়। তো ইস্ট কি? ইস্ট হলো ছত্রাক। তাহলে এখানে রাইট আনসার কী যাবে? ছত্রাক। অপশান যে বি রয়েছে সেই বি অপশান কিন্তু এখানে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, 5 নম্বর কোশ্চেন দেখা যাক। এখানে বলা আছে কোনটি পিরিমিডিন নয়? এটা তো একদম বেসিক কোয়েশ্চেন। ডিএনএ আরএনএ থেকে তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন তো থাকছেই, আর তার মধ্যে এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে খুবই কমন। কোনটা পিরিমিডিন নয়? অপশান রয়েছে ইউরাসিল, থাইমিন, সাইটোসিন নাকি অ্যাডেনিন। তো এর মধ্যে আমরা জানি যে নাইট্রোজেন বেস যেটা হয়, N2 বেস ডিএনএ বা ডিএনএ আরএনএ মিলে যদি আমি বলি, N2 বেস কী কী হচ্ছে? পিউরিন একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পিরিমিডিন। ঠিক আছে, একটা পিউরিন আর একটা পিরিমিডিন। তো এই পিউরিন আবার দু প্রকারের কী কী? অ্যাডেনিন আর গুয়ানিন, এ এবং জি। এবং পিরিমিডিন হচ্ছে 3টে থাকে, কী কী? সাইটোসিন,
থাইমিন এবং ইউরাসিল। এটা আমি ইন জেনারেল বললাম, ডিএনএ বা আরএনএর ক্ষেত্রে বলিনি, মানে কত প্রকারের হয় জাস্ট টাইপটা বলছি, ঠিক আছে। পিউরিন হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, আর পিরিমিডিন হচ্ছে সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। তো এখানে কি বলছে, পিরিমিডিন নয় কোনটা? তো 3টে পিরিমিড এখানে দেখতেই পাচ্ছ, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। তাহলে পিরিমিডিন নয় কোনটা? অ্যাডেনিন। অ্যাডেনিন কার মধ্যে পড়ে? অ্যাডেনিন হচ্ছে পিউরিনের আন্ডারে পড়ে। পিউরিন দুটো, অ্যাডেনিন আর গুয়ানিন, ঠিক আছে। আর পরবর্তী কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন কী রয়েছে, বলা আছে ফিমার শনিচক্রের সাথে যে সন্ধি দ্বারা যুক্ত থাকে তা হলো। ফিমার হচ্ছে আমাদের দেহে সবথেকে লম্বা অস্থি, আমাদের থাইয়ের যে অস্থি, ঠিক আছে, আমাদের থাইয়ের যে অস্থি বা হাড়, সেটা হচ্ছে ফিমার। তো ফিমারটা শনিচক্রের সাথে যুক্ত থাকে কোন সন্ধির দ্বারা? অপশানস দেখো কী রয়েছে, বল ও সকেট সন্ধি, কবজা সন্ধি, পিভট সন্ধি নাকি স্যাডল সন্ধি। তো ফিমার যে শনিচক্রের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে বল ও সকেট সন্ধি দ্বারা, ঠিক আছে। তো ফিমার কোন সন্ধি দ্বারা যুক্ত থাকে? ফিমার হচ্ছে বল ও সকেট সন্ধি। একইভাবে যদি বলতো যে হিউমেরাস এবং কাঁধের মধ্যে কোন সন্ধি থাকে, বা হিউমেরাস এবং পেক্টোরাল গার্ডেলের মধ্যে কোন সন্ধি থাকে, তাহলেও কিন্তু বল ও সকেট সন্ধি হতো, ঠিক আছে। কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট কোনগুলো? কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট হচ্ছে হাঁটু, কনুই, এগুলো হলো কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট। ওকে, নেক্সট কোশ্চেন কী রয়েছে, 7 নম্বর দেখো, কী আছে, শ্বেতসার আয়োডিনের সংস্পর্শে যে বর্ণ ধারণ করে তা হলো। শ্বেতসার আয়োডিনের সংস্পর্শে যে বর্ণ ধারণ করে তা হলো, অপশান আছে হলুদ, সবুজ, নীল নাকি লাল। তো শ্বেতসার যখন আয়োডিনের সংস্পর্শে কী বর্ণ ধারণ করে? সেটা নীল বর্ণ ধারণ করে, ডিপ নীল, ঠিক আছে। অপশান সি হবে এখানে কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন কী রয়েছে, কোন মৌল ক্লোরোফিল গঠনের প্রয়োজন? এটা যতজন স্টুডেন্ট তোমরা এটা অ্যাটেন্ড করছো, 100% স্টুডেন্টেরই এই কোশ্চেনটা পারার কথা। ক্লোরোফিলের গঠনে কোন প্রকার মৌল থাকে? সেটা হচ্ছে থাকে কি, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। ক্লোরোফিলে কোন মৌল থাকে? ম্যাগনেসিয়াম থাকে। নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, খাদ্যের সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। অপশন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট নাকি টার্টারিক অ্যাসিড। তো খাদ্য সংরক্ষণের জন্য বা ফুড প্রিজারভেশনের জন্য কি ব্যবহৃত হয়? বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। ফুড প্রিজারভেশনের জন্য ব্যবহৃত হবে বেনজোইক অ্যাসিড। অপশন কী হবে এখানে? বি অপশন হয়ে যাবে কারেক্ট অপশন, ঠিক আছে, বেনজোইক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর, নিচের কোনটি একটি ভিটামিন নয়? প্রত্যেকটা যে ভিটামিন রয়েছে, ভিটামিন B1 থেকে শুরু করে, ভিটামিন এ থেকে শুরু করে ভিটামিন B1, B2, B5, তারপরে ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন B12, B6, ঠিক আছে, যা যা ভিটামিন রয়েছে, ভিটামিন কে, ভিটামিন ই, সমস্ত ভিটামিনের কেমিক্যাল নেম, তাদের ডেফিসিয়েন্সি ডিজিজ, এটা তোমাদের একদম মুখস্থ থাকা উচিত, কারণ ভিটামিন থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই। 30টা কোশ্চেনের মধ্যে তোমরা একটা কোশ্চেন কিন্তু ভিটামিন থেকে পাবেই। তো এখানে বলেছে কোনটা ভিটামিন নয়। অপশানস আছে অ্যাসিটিক অ্যাসিড, প্যান্টাথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন আর অ্যাসকর্বিক অ্যাসিড। তো এর মধ্যে ভিটামিন নয় কোনটা? অবশ্যই ভিটামিন নয় হলো অ্যাসিটিক অ্যাসিড, অপশান এ, এটা কোনো ভিটামিন নয়। বাকি এখানে যেগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু ভিটামিন, অ্যাসকর্বিক অ্যাসিডও ভিটামিন, পাইরিডক্সিনও ভিটামিন, পেন্টাথেনিক অ্যাসিডও কিন্তু ভিটামিন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। 11 নম্বর কোশ্চেনে বলা আছে ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে কারণ। অপশান দেখো সালোক সংশ্লেষের জন্য, শ্বাসকার্য বৃদ্ধির জন্য, বাষ্পমোচন রোধের জন্য নাকি বাষ্পমোচন বৃদ্ধির জন্য। তো আমরা সবাই জানি ক্যাকটাসের যে পাতা সেটা কাঁটায় রূপান্তরিত হচ্ছে। ক্যাকটাস কি? ক্যাকটাস হলো একটা জেরোফাইট, কারণ এটা শুষ্ক মৃত্তিকা অঞ্চলে জন্মায়, তাই তো, শুষ্ক মরুভূমিতে জন্মায়, সেই জন্য এটাকে আমরা কী বলি? জেরোফাইটিক উদ্ভিদও বলে থাকি বা জাঙ্গল উদ্ভিদও বলা হয়। তো এবার ক্যাকটাসের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে কি না, বাষ্পমোচন রোধ করা বা বাষ্পমোচন হ্রাস করা। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, বাষ্পমোচন রোধের জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিউক্লিওটাইড হলো। নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএ এবং আরএনএর গঠনগত একক, ঠিক আছে। তারপরে কী রয়েছে অপশানস, N2 বেস প্লাস ফসফেট, তারপর রয়েছে N2 বেস প্লাস শর্করা, নেক্সট আছে শর্করা, ফসফেট, N2 বেস, আর রয়েছে শর্করা, হাইড্রোজেন এবং N2 বেস। তো এর মধ্যে নিউক্লিওটাইড বলতে আমরা কি বুঝি? নিউক্লিওটাইড হচ্ছে শর্করা থাকবে, ফসফেট থাকবে এবং N2 বেস, এই 3টে জিনিস নিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড। এখান থেকে যদি আমরা ফসফেটকে বাদ দিই, মানে যদি আমরা শুধুমাত্র শর্করা প্লাস N2 বেস ধরি, শর্করা প্লাস N2 বেস, সেটা কি বলা হয়? নিউক্লিওসাইড, ঠিক আছে, সেটা কি বলা হয়?
যখন শর্করা আর N2 বেস যদি শুধু তুমি নাও তাহলে সেটাকে কী বলা হয়, নিউক্লিওসাইড। সেই নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট মিলিত হয় তখন সেটা তৈরি হয় কি, নিউক্লিওটাইড। তাই নিউক্লিওটাইডে তিনটা জিনিস মনে রাখবে, শর্করা, N2 বেস এবং ফসফেট। অপশন সি হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেনে কী রয়েছে, পিটুইটারি নিঃসৃত যে হরমোন প্রসবকালে জরায়ুর সংকোচন বৃদ্ধি করে তা হলো। অপশানস রয়েছে অ্যান্টিডায়োটিক হরমোন মানে ADH, তারপর রয়েছে থাইরোটপিন রিলিজিং হরমোন মানে TRH, নেক্সট রয়েছে ডোপামিন আর রয়েছে অক্সিটোসিন। তো এগুলোর মধ্যে কোনটা পিটুইটারি নিঃসৃত প্লাস সেটার কাজ কি, প্রসবকালে জরায়ুর সংকোচন বৃদ্ধি করা। তো সেই হরমোনটা কি হয়ে যাবে, এটা প্রসবকালে জরায়ুর সংকোচন বৃদ্ধি করে, সেটা হচ্ছে অক্সিটোসিন। আর এটা কোথা থেকে খরিত হয়, পশ্চাৎ পিটুইটারি থেকে। এবং যদি বলে কোথায় সংশ্লেষিত হয়, তাহলে মনে রাখবে হাইপোথ্যালামাসে সংশ্লেষিত হয়, তারপর সেটা এসে স্টোর হয়ে থাকে পশ্চাৎ পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিসে, তারপর সেখান থেকে কিন্তু ওটা রিলিজ হয়। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক। 14 নম্বর কোশ্চেন দেখো কী আছে, বলা আছে যদি ডিএনএতে সজ্জাক্রম ATGT হয় তবে তা থেকে সংশ্লেষিত RNA এর সজ্জাক্রম হবে। অপশানস তো তোমরা দেখতেই পাচ্ছ কী কী রয়েছে, UACA, TACA, UTAA আর UATA। তো প্রথম কথা হচ্ছে ডিএনএতে সজ্জাক্রম দিয়ে দেওয়া রয়েছে ATGT, এখান থেকে তৈরি হচ্ছে RNA, এটা হচ্ছে ডিএনএ সজ্জাক্রম। ঠিক আছে, তো ডিএনএ থেকে যখন RNA তৈরি হচ্ছে সেক্ষেত্রে এর পরিপূরক বেসগুলো আমরা দেখব কী কী হয় RNA-এর ক্ষেত্রে। দেখো এখান থেকে এই ডিএনএ সজ্জাক্রম থেকে যখন RNA তৈরি হবে তো এর সাথে কি বন্ড করে, এর সাথে বন্ড করে হচ্ছে আমরা জানি থাইমিন, এর সাথে বন্ড করে থাইমিন, কিন্তু RNA-তে যেহেতু থাইমিন থাকে না তাই থাইমিনের পরিবর্তে কী থাকবে, ইউরাসিল। তাহলে এর সঙ্গে এখানে পরিপূরক কী হলো, ইউরাসিল। নেক্সট রয়েছে টি এর সঙ্গে কে বন্ড করবে, অ্যাডেনিন, তাহলে এখানে অ্যাডিন হবে। জি এর সাথে বন্ড করবে সাইটোসিন, তাহলে সি হবে। এবং আবার রয়েছে এখানে টি এর সাথে বন্ড করে অ্যাডিন, তাহলে এখানে অ্যাডিন হবে। UACA হবে আনসার, মানে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কেন এটা হলো UACA, কারণ একটা কারণেই, দেখো অ্যাডিনের সঙ্গে তো RNA-তে থাকবে কি, থাইমিন, কিন্তু RNA-তে থাকে না। RNA-তে থাইমিনের পরিবর্তে কী থাকে, ইউরাসিল থাকে। তাহলে সেক্ষেত্রে এর সাথে এটা তো ডিএনএ এখান থেকে তৈরি হচ্ছে, তো এখানে কি বন্ড করবে না, ইউ বন্ড করবে, ইউরাসিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা। 15 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে, বলা আছে কোন রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায়। অপশানস রয়েছে ক্যান্সার, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া আর যক্ষ্মা। তো এর মধ্যে পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কোন রোগটা, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। সেটা কি একটা এক্স লিঙ্কড বা এক্স ক্রোমোসোম বাহিত বা লিঙ্গ সংযোজিতও বলতে পারো, প্রচ্ছন্ন বা রিসেসিভ। ঠিক আছে, এক্স লিঙ্কড, রিসেসিভ বা প্রচ্ছন্ন। তো এখানে বর্ণান্ধতা হবে কারেক্ট আনসার। আর থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে অটোসোম বাহিত। তো থ্যালাসেমিয়া এরকম কোনো বায়াসনেস নেই যে ছেলেদের ক্ষেত্রে বেশি মেয়েদের ক্ষেত্রে কম, এটা কিন্তু ছেলে আর মেয়ে উভয়ের ক্ষেত্রে সেম পার্সেন্টেজে হতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা। 16 নম্বর কোশ্চেন দেখো কী আছে, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে। মোস্ট ইজি কোয়েশ্চেন। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী চার্লস ডারউইন। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব, যোগ্যতমে উদ্বর্তন, ভেদ বা প্রকরণ, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এই সমস্তই হচ্ছে কার তত্ত্ব, এই সমস্তই হচ্ছে চার্লস ডারউইনের তত্ত্ব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 17 নম্বর কি রয়েছে। 17 নম্বর কোশ্চেন কি বলা আছে, নিম্নলিখিত কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। অপশানস রয়েছে কলেরা, জন্ডিস, ম্যালেরিয়া আর বসন্ত। তো এর মধ্যে প্রোটোজোয়া ঘটিত রোগ কোনটা, প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে ম্যালেরিয়া। যদি বলা হয় কোন প্রোটোজোয়া, সেই প্রোটোজোয়ার নাম কি, তাহলে কি হয়ে যাবে, প্লাজমোডিয়াম। ঠিক আছে, প্লাজমোডিয়ামের জন্যই কি হয়, ম্যালেরিয়া হয়, যেটা হচ্ছে একটা আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ। আর কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং বসন্ত হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেনে কি রয়েছে। কোশ্চেন আছে ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ। মস্তিষ্কের অংশের যে ছকটা তোমাদের রয়েছে ক্লাস 10-এর বইয়ে, সেই পুরো ছকটা তোমরা মুখস্থ করবে। মস্তিষ্কের প্রত্যেকটা অংশের কাজ, অগ্র মস্তিষ্কের কী কাজ, সেরিব্রামের কী কাজ হচ্ছে, সেরিবেলামের কী কাজ, হাইপোথ্যালামাস, থ্যালামাস, প্রত্যেকটা অংশের কাজ। ঠিক আছে, পঞ্চ, সুষুম্না শীর্ষক, সমস্ত কাজগুলো তোমরা পড়বে, কারণ এই জায়গা থেকে একটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতেও থাকবে। তো ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে কোন অংশ। অপশন দেখো কী আছে, মধ্য মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক আর থ্যালামাস। তো ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে থ্যালামাস, অপশান ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, থ্যালামাস। বাকি রয়েছে কি এখানে দেখো, মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক করে দর্শন ও শ্রবণ কেন্দ্র, দর্শন ও শ্রবণ কেন্দ্র মধ্য মস্তিষ্কে রয়েছে।
দর্শন ও শ্রবণ কেন্দ্র। নেক্সট আছে অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক তো তোমরা বুঝতেই পারছো, এটা সেরিব্রাম বোঝাচ্ছে, মস্তিষ্কের সব থেকে বৃহৎ অংশ সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, সেটার কাজটাই হচ্ছে কি অগ্র মস্তিষ্কের কাজ। তারপর হচ্ছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের কী কাজ? আমাদের যে বডি ব্যালেন্স সেটা মেনটেন করা আর দেহ ভঙ্গি নিয়ন্ত্রণ করা, সেটাও হচ্ছে কার কাজ? লঘু মস্তিষ্ক। আচ্ছা, লঘু মস্তিষ্ক আর যে গুরু মস্তিষ্ক যে নামটা রয়েছে, অনেকেই এর মধ্যে কনফিউশন হয় যে লঘু মস্তিষ্ক হচ্ছে সেরিবেলাম, ঠিক আছে, লঘু মস্তিষ্ক হচ্ছে সেরিবেলাম, আর গুরু মস্তিষ্ক যদি বলি তো গুরু মস্তিষ্ককে বলা হয় কি সেরিব্রাম। গুরু মস্তিষ্ক কি? সেরিব্রাম। তো সেরিব্রাম আর সেরিবেলাম কথা ওটা ভালো করে মনে রাখবে। সেরিবেলাম ইজ লঘু মস্তিষ্ক আর সেরিব্রাম হলো গুরু মস্তিষ্ক। চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে। 19 নম্বর কোশ্চেন বলা আছে রক্ততন্ত্রের জন্য কোন আয়ন প্রয়োজন? অপশানস আছে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। তো এখানে কোন আয়নটা ব্লাড কোয়াগুলেশন বা রক্ততন্ত্রের জন্য প্রয়োজন? সেটা হচ্ছে অবশ্যই ক্যালসিয়াম আয়ন, যেটা হচ্ছে রক্ততন্ত্রের কত নম্বর ফ্যাক্টর? ফ্যাক্টর 4। ফ্যাক্টর 4 হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে। তো ক্যালসিয়াম আয়ন কিন্তু ব্লাড কোয়াগুলেশন বা রক্ততন্ত্রের জন্য প্রয়োজন। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। 20 নম্বর কোশ্চেন কি আছে দেখো, জল দূষণের ফলে নিচের যেটি ঘটে। অপশানস আছে কি কি? বিশ্ব উষ্ণায়ন, ইউট্রোফিকেশন, বধিরতা আর ব্রঙ্কাইটিস। তো এর মধ্যে জল দূষণের ফলে কোনটা হবে? জল দূষণের ফলে হবে ইউট্রোফিকেশন বা ইউট্রিফিকেশন, ঠিক আছে। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। আর যেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, সেটা কেন হচ্ছে? বায়ু দূষণের ফলে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি রয়েছে। পরবর্তী কোশ্চেন 21 নম্বর কোশ্চেন দেখবো আমরা। দেখো কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21 আছে নিম্নলিখিতের মধ্যে কোনটি মশাবাহিত রোগ নয়? দেখেছো এখানে কিন্তু কোনটা রোগ নয় সেটা চেয়েছে। অপশানস রয়েছে ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, গোদ এবং গয়টার। তো এর মধ্যে মশাবাহিত রোগ নয় কোনটা? সেটা হচ্ছে গয়টার, ঠিক আছে। অপশন ডি হবে কারেক্ট। বাকি যে তিনটে রয়েছে প্রত্যেকটাই তো মশাবাহিত রোগ, ডেঙ্গু জ্বর, এডিস মশা, ম্যালেরিয়া, অ্যানোফিলিস, আর গোদ বা ফাইলেরিয়া হচ্ছে কিউলেক্স মশা। আচ্ছা, গোদ বা ফাইলেরিয়া কোন জীবাণুর জন্য হচ্ছে, ঠিক আছে, সেটা কোন পর্বভুক্ত, সেটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। ম্যালেরিয়া তো আমরা এখন পড়ে নিলাম, আর ডেঙ্গু জ্বর হচ্ছে এডিস মশা, ফ্ল্যাপি ভাইরাসের জন্য হয়। কিন্তু গোদটা কিসের জন্য হয়? কিউলেক্স মশা কোন জীবাণু বহন করে আর সেটা কোন পরভুক্ত? প্রোটোজোয়া, নিমাটোডা, ব্যাকটেরিয়া, কি পরভুক্ত সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ওকে, চলো 22 নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে। অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো। অপশানস আছে ব্যাঙ, পাখি, অ্যামিবা আর কেঁচো। তো অযৌন জনন সম্পন্নকারী একটা প্রাণী কি হয়ে যাবে? অ্যামিবা। অপশান সি হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে, অ্যামিবা। নেক্সট কোশ্চেন দেখো 23 নম্বর। এই কোশ্চেনটা আগেও তোমাদের পরীক্ষায় এসছে, ঠিক আছে, এখনও কিন্তু আসার চান্স রয়েছে। অযৌন জননের প্রত্যেকটা কোনটার ক্ষেত্রে কোন প্রকারের অযৌন জনন, কার বহুবিভাজন, কার কর্কটগম্ভা বাডিং, কার পুনরুৎপাদন হচ্ছে, ঠিক আছে, কার খণ্ডীভবন, এই সমস্ত কিছু তোমরা ভালো করে পড়বে। দেখো কি রয়েছে, দীর্ঘ সুপ্তদশা বর্তমান এমন উদ্ভিদে বংশবিস্তারের দ্রুততার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটা কি? অপশানস রয়েছে দেখো যৌনজনন, খণ্ডীভবন, পুনরুৎপাদন, আর অপশন ডিতে রয়েছে মাইক্রো প্রোপাগেশন। তো সেক্ষেত্রে যেসব উদ্ভিদের দীর্ঘ সুপ্তদশা রয়েছে তাদের যদি খুব দ্রুত বংশবৃদ্ধি ঘটাতে হয় বা ওই উদ্ভিদটা প্রচুর পরিমাণে প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আমরা কোন পদ্ধতি অবলম্বন করি? সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তরণ। বাংলাটায় কী বলে? অণুবিস্তরণ। অণুবিস্তরণ অণুবিস্তরণের ক্ষেত্রে কী করা হয় না, মাইক্রো কথা অর্থ কি? ক্ষুদ্র, অর্থাৎ খুব ছোট একটা পার্ট, যেমন কোষ কলা, সেটাকে নিয়ে আসা হয় এবং সেটাই কী করা হয়? কালচার মিডিয়ামে। কোথায় ঘটানো হয় এটা? অবশ্যই কালচার মিডিয়ামে, ঠিক আছে, কালচার মিডিয়ামে কিন্তু ঘটানো হয়। সেখানে সমস্ত প্রকারের নিউট্রিয়েন্টস দেওয়া হয় তার বৃদ্ধির জন্য, সেখান থেকে আস্তে আস্তে তারপরে পরিণত উদ্ভিদ তৈরি হয় নির্দিষ্ট ধাপের মাধ্যমে, তাই তো কয়েকটা ধাপ রয়েছে মাইক্রো প্রোপাগেশনের। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 24 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো। এই কোশ্চেনটা পরীক্ষায় আসা কোশ্চেন তোমাদের, ঠিক আছে, অলরেডি কোশ্চেনটা কিন্তু আগে এসছে। অপশন হচ্ছে সেরিব্রাম, হাইপোথ্যালামাস, এপি সেরিব্রাম, নাকি কোনোটি নয়। তো মস্তিষ্কের সর্ববৃহৎ বা বৃহত্তম অংশ কী হয়ে যাবে? সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। সেরিব্রাম বা কোন মস্তিষ্ক? গুরু মস্তিষ্ক। এই জিনিসগুলো যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে। 25 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। ফুসফুসীয় শিরা কোন প্রকার রক্ত বহন করে? অপশানস দেখে নাও, অক্সিজেনবিহীন, মিশ্র রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্ত, নাকি কোনোটি নয়। কি বলেছে এখানে? ফুসফুসীয় শিরা। শিরা মাত্রই আমরা কি জানি? শিরা মাত্রই হচ্ছে দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম। কি রয়েছে এখানে? ফুসফুসীয় শিরা, সেটা বহন করে কেমন রক্ত? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। অপশান সি হবে এখানে কারেক্ট, ঠিক আছে। ফুসফুসীয় শিরা কী করে? ফুসফুসীয় শিরা ফুসফুস থেকে বাম অলিন্দে
ফুসফুস থেকে বাম অলিন্দে অক্সিজেন যুক্ত রক্তকে নিয়ে আসে। ঠিক আছে, এটা হচ্ছে ফুসফুসীয় শিরার কাজ। ফুসফুস থেকে বাম অলিন্দের যে কানেকশান সেটা কে স্থাপন করে? ফুসফুসীয় শিরা। কটা ফুসফুসীয় শিরা থাকে? 4টে ফুসফুসীয় শিরা। ঠিক আছে, এই দিকে ফুসফুস থেকে 2টো বেরিয়ে আসছে আর এই দিকে ফুসফুস থেকে 2টো, দিয়ে সেটা কানেক্টেড থাকে কোথায়? বাম অলিন্দে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 26 নম্বর কোশ্চেন দেখো, ক্রিপ্স অফ লিভার কোন গ্রন্থি থেকে খরিত হয়? অপশানস রয়েছে গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, সাক্কাস এন্টেরিকাস আর স্যালাইভা। ক্রিপ্স অফ লিভার কোন ফার্স্টলি জানতে হবে কোথায় থাকে, তারপরে তো আমরা জানতে পারবো সেখান থেকে কী খরিত হয়। তো ক্রিপ্স অফ লিভার কোন বলা হয় কাকে? আন্তরিক গ্রন্থিকে। ক্রিপ্স অফ লিভার কোন কাকে বলি আমরা? আন্তরিক গ্রন্থিতে। তো আন্তরিক গ্রন্থি থেকে যে রস খরিত হয় বা আন্তরিক রস, সেটাকে আমরা কি বলে থাকি? সাক্কাস এন্টেরিকাস। ঠিক আছে, সাক্কাস এন্টেরিকাস, মানে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, সাক্কাস এন্টেরিকাস। বাকি এখানে যেগুলো রয়েছে গ্যাস্ট্রিক জুস, যেমন ধরো এখানে রয়েছে কি, এখানে রয়েছে ধরো গ্যাস্ট্রিক জুস। তো গ্যাস্ট্রিক জুস কোথায় খরিত হয়? গ্যাস্ট্রিক জুস খরিত হয় স্টমাক বা পাকস্থলী থেকে। প্যানক্রিয়াটিক জুস প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াস অগ্নাশয়। আর সাক্কাস এন্টেরিকাস তো বললামই, সাক্কাস এন্টেরিকাস খরিত হচ্ছে আন্তরিক গ্রন্থি থেকে। স্যালাইভা, স্যালাইভা বলতে অবশ্যই লালা গ্রন্থি থেকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক আজকে। আর স্যালাইভাতে যে ইম্পর্টেন্ট এনজাইমটা থাকে সেটার নাম কি? টায়ালিন, যেটা সেদ্ধ থেকে মল্টোজে পরিণত করে। নেক্সট কোশ্চেন আমরা দেখবো 27 নম্বর কোশ্চেন। দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 27। বলা হচ্ছে, কি বলা আছে? গ্লাইকোজেনেসিস কোথায় ঘটে? অপশানস রয়েছে শুধু যকৃতে, যকৃত পেশিতে, অন্ত্রে নাকি হৃৎপিণ্ডে। গ্লাইকোজেনেসিস, জেনেসিস কথার অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া, গ্লাইকো মানে গ্লাইকোজেন। ঠিক আছে, তাহলে গ্লাইকোজেনেসিস কোথায় ঘটবে? যকৃত ও পেশিতে। আমাদের শরীরে 2 জায়গায় কিন্তু গ্লাইকোজেন সঞ্চয় থাকে, এক হচ্ছে যকৃত, 2 হচ্ছে পেশি। তো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, অপশান বি হলো কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো 28 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 28। যে জিনগুলি এক্স ক্রোমোজোমে অবস্থান করে তাদের বলে? অপশান এ বলছে লিঙ্গ নিয়ন্ত্রিত জিন, বিতে বলা হচ্ছে লিঙ্গ প্রভাবিত জিন, সি বলা হচ্ছে লিঙ্গ সংযোজিত জিন, আর ডিতে বলা হচ্ছে লিঙ্গ অধিকৃত জিন। তো যে জিনগুলো এক্স ক্রোমোজোমে অবস্থান করে সেগুলোকে আমরা কী বলি? লিঙ্গ সংযোজিত জিন, মানে অপশান সি বা গ হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখব 29 নম্বর কোশ্চেন। দেখো কি বলা আছে, পাকস্থলীর অন্তঃগাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণকারী কোষ হলো? অপশান রয়েছে কুফার কোষ, অক্সিনটিক কোষ, পেপটিক কোষ আর গোবলেট কোষ। তো পাকস্থলীর অন্তঃগাত্রে অবস্থিত যে কোষটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl ক্ষরণ করে, যেটা হচ্ছে পাকস্থলীর অ্যাসিডিক মিডিয়ামের জন্য দায়ী, সেটা কোন কোষ? সেটা হচ্ছে অক্সিনটিক কোষ। অক্সিনটিক কোষের আরেকটা কি নাম? অক্সিনটিক কোষের আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ। তো কোয়েশ্চেনে কিন্তু অক্সিনটিক কোষ না থেকে প্যারাইটাল কোষও থাকতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের এইটাও জেনে রাখতে হবে। আর কি রয়েছে এখানে অপশানে দেখো, কুফার কোষ। কুফার কোষ কোথায় থাকে? যকৃতে থাকে। কুফার কোষ হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ম্যাক্রোফাজ। ঠিক আছে, কুফার কোষ অ্যাকচুয়ালি কি? ম্যাক্রোফাজ। আর এর কাজ কি? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বিভিন্ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। নেক্সট অক্সিনটিক কোষ তো আমরা বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে। তারপর হচ্ছে পেপটিক কোষ। পেপটিক কোষের একটা নাম হচ্ছে চিফ কোষ। পেপটিক কোষের একটা নাম কি? চিফ কোষ। এখান থেকে কি খরিত হয়? পেপসিনোজেন খরিত হয়। ঠিক আছে, পেপসিনোজেন। এই যে পেপসিনোজেন খরিত হচ্ছে, এটা প্রথমে ইনঅ্যাক্টিভ থাকে, তারপর যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসে তখন সেটা পেপসিনে পরিণত হয় বা অ্যাক্টিভ ফর্ম হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা 30 নম্বর কোশ্চেন, মানে এটা হচ্ছে ক্যাটাগরি 1 লাইফ সায়েন্সের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন দেখো কী বলছে, মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। অপশানস রয়েছে ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A + XX, বি বলা আছে ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A + Y, সি রয়েছে সেই ডিম্বাণুরই স্বাভাবিক ক্রোমোজোম 22A + X, আর রয়েছে ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম 22A + XY। তো ফার্স্টলি ডিম্বাণু, ডিম্বাণু বললেই আমরা কী বুঝবো? সেটা হচ্ছে হ্যাপ্লয়েড হবে, 23টা ক্রোমোজোম থাকবে, যার মধ্যে 22টা হবে অটোজোম, 22A + 1টা হবে সেক্স ক্রোমোজোম। আর ডিম্বাণু দুটোতে কী থাকে? এক্স ক্রোমোজোম, এখানে কোনো ওয়াই ক্রোমোজোমের কথাই আসবে না। তো সেক্ষেত্রে আমরা কী বুঝতে পারছি কোনটা হবে? 22A হবে, তার সাথে হবে এক্স, মানে অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, 22A + X মানে অপশান সি। ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হলো 22A + X। ওকে, যেখানে 22A বলতে কী বলতো? অটোজোম, আর এক্সটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। ওকে, চলো এরপরে স্টার্ট হবে ক্যাটাগরি 2 লাইফ সায়েন্স। তাহলে এবার স্টার্ট হচ্ছে লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে তোমরা লাইফ সায়েন্সের 10টা কোশ্চেন পাবে এবং এখানে কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। এই জায়গাটা তোমাদের নাম্বার অ্যাচিভ করার জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা। তো প্রথম কোশ্চেন দেখো ক্যাটাগরি 2 এর কী বলা আছে, কোনগুলি দানাবিহীন শ্বেতকণিকা? শ্বেতকণিকা আমরা জানি WBC যেটা, সেটা 2 রকমের হয়, একটা হচ্ছে গ্রানুলোসাইট
গ্রানুলোসাইট, আর এটা হচ্ছে এক গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট বলতে দানাযুক্ত, আর এক গ্রানুলোসাইট দানাবিহীন। তো গ্রানুলোসাইট কোনগুলো হয়, যেগুলো দেখবে শেষে ফিল ওয়ার্ডটা অ্যাড আছে, ফিল, ঠিক আছে, ফিল ওয়ার্ড অ্যাড থাকলেই বোঝা যাবে সেটা গ্রানুলোসাইট। আর এক গ্রানুলোসাইট মানে শেষে থাকবে সাইট। সাইট বলতে এক গ্রানুলোসাইট, আর ফিল বললে গ্রানুলোসাইট, ঠিক আছে। তাহলে এখানে ফিল দেখো কোনগুলোতে আছে, নিউট্রোফিল, বেসোফিল, দুটোতে আছে। তাছাড়া একটা আছে ইওসিনোফিল আছে, কিন্তু এখানে অপশানে নেই। তো এই তিনটে হচ্ছে কিন্তু গ্রানুলোসাইটের মধ্যে পড়ে। এখানে চেয়েছে কি কোনগুলো দানাবিহীন শ্বেতকণিকা। তো দানাবিহীন কি বললাম, এক গ্রানুলোসাইট, মানে যেগুলো সাইট থাকবে সেগুলো হবে দানাবিহীন, মানে মনোসাইট এবং লিম্ফোসাইট, এই দুটো হচ্ছে দানাবিহীন। বাকি নিউট্রোফিল, বেসোফিল এবং ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল এবং ইওসিনোফিল, এই তিনটে কিন্তু গ্রানুলোসাইট, ঠিক আছে। আর দানাবিহীন এক গ্রানুলোসাইট বা অদানাদার, তিনটে একই কথা, মনোসাইট আর লিম্ফোসাইট দানাবিহীন। পরবর্তী কোশ্চেন দেখো 32 নম্বর কি রয়েছে, নিচের কোন জোড়াগুলি সঠিক। অপশানস দেখো, এন্টামোফিলি পতঙ্গ, কাইরোপটেরোফিলি বাদর, অ্যানিমোফিলি অ্যানিমাল, আর অ্যানথ্রাপোফিলি রয়েছে মানুষ। তো এর মধ্যে সঠিক জোড় কোনগুলো, বুঝতেই পারছো এটা হচ্ছে ইতর পরাগ যোগের কোয়েশ্চেন, তাই তো। তো প্রথম যে সঠিক সেটা হচ্ছে এন্টামোফিলি পতঙ্গ, অপশান এ কিন্তু একদম সঠিক। আর কোনটা সঠিক, অ্যানথ্রাপোফিলি মানুষ, অপশান ডি এখানে সঠিক, ঠিক আছে। কাইরোপটেরোফিল হচ্ছে বাদুরের দ্বারা, নট বাদরের দ্বারা, ঠিক আছে। কাইরোপটেরোফিল হচ্ছে বাদুর, ওকে। আর অ্যানিমোফিলি হচ্ছে বায়ুর দ্বারা হবে। তো এই দুটো অপশান ঠিক ছিল না, অপশান এ এবং অপশান ডি এখানে ঠিক ছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট রয়েছে 33 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে, শ্বসন প্রক্রিয়ায় যে বস্তুগুলি উৎপন্ন হয়। অপশান রয়েছে এতে অক্সিজেন, বিতে কার্বন ডাইঅক্সাইড, সিতে জল, আর ডিতে শক্তি। শ্বসন প্রক্রিয়ায় আমরা কোনগুলো পাই, শ্বসন প্রক্রিয়ায় আমরা পাই কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি, অর্থাৎ অপশান বি, অপশান সি আর অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট, ঠিক আছে। অক্সিজেন লাগে, শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহৃত হয়, আর উৎপন্ন হয় কি কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি, ঠিক আছে। তো এখানে অপশান বি, অপশান সি এবং অপশান ডি হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো 34 নম্বর কোশ্চেন কি রয়েছে, দেখো ক্যাটাগরি 2 তোমাদের জন্য নাম্বার ভালো পাওয়ার একটা জায়গা ঠিকই, কিন্তু এখানে যদি তোমার নাম্বার ঠিকঠাক না অ্যাচিভ করতে পারো, তোমাদের স্ট্র্যাটেজি যদি ঠিক না থাকে, যেমন ধরো এর আগের কোশ্চেনেই বি সি ডি ঠিক হলো, তো বি সি আর ডি ঠিক হলো, তুমি এখানে কেউ যদি সি ডি ঠিক করে সো ইটস ওকে, বাট কেউ যদি এ বি করে আসে তো সেখানে কিন্তু 0 মার্কস পাবে। যেগুলো তুমি কনফার্ম থাকবে যে দুটো হবেই বা এই একটা হবে সেটাই করবে, ঠিক আছে। এখানে 2 নম্বর থাকছে একটা কোশ্চেনে, 2 নম্বর কিন্তু কম নয়, 2 নম্বর অনেক বেশি নাম্বার, তো সেখানে ঠিক করে ক্যাটাগরি 2 এর আনসার করবে। 34 নম্বর কোশ্চেন বলছে যে কোষ অঙ্গাণুগুলি অর্ধ স্বনির্ভর অঙ্গাণু নামেও পরিচিত। অর্ধ স্বনির্ভর অঙ্গাণু, ঠিক আছে, কি রয়েছে, রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। তো এগুলোর মধ্যে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু কাকে বলা হয়, অর্ধ স্বনির্ভর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে এবং ক্লোরোপ্লাস্টকে, ঠিক আছে। অপশান সি অ্যান্ড অপশান ডি আর কারেক্ট, ওকে, সি আর ডি এখানে কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন দেখবো 35 নম্বর কোশ্চেন ক্যাটাগরি 2 এর লাইফ সায়েন্স কি রয়েছে, ফ্লোয়েমের কোন উপাদানগুলি সজীব। অপশান আছে ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম প্যারেনকাইমা, সঙ্গীকোষ আর সিবনল। ফ্লোয়েমকে আমরা কনসিডার করি সজীব হিসেবে, তাই তো, ফ্লোয়েমকে আমরা কনসিডার করি সজীব হিসেবে। তো সেক্ষেত্রে ফ্লোয়েমের কোন উপাদানগুলো সজীব, ফ্লোয়েম, প্যারেনকাইমা সজীব, সঙ্গী কোষ সজীব, সিবনল সজীব। শুধুমাত্র ফ্লোয়েম যে তন্তু সেটা হচ্ছে কিন্তু মৃত, ঠিক আছে। ফ্লোয়েম তন্তু কিন্তু মৃত, বাকি ফ্লোয়েমের উপাদানগুলো কিন্তু সজীব। ফ্লোয়েম প্যারেনকাইমাও সজীব হবে, সঙ্গী কোষ সজীব হবে, সিবনলও সজীব হবে। অপশান বি সি ডি কিন্তু কারেক্ট হবে। চলো নেক্সট কোশ্চেন, তার আগে বলে দিই এর আগে কিন্তু আগের বারে ট্র্যাকিয়া মানে জাইলেম নিয়ে কোশ্চেনটা এসেছিলো, আমি এখানে ফ্লোয়েম দিয়ে কোশ্চেনটা দিয়েছিলি, সেম কোশ্চেন কিন্তু জাইলেম নিয়ে এসেছিলো, মানে জাইলেমের কোন উপাদানগুলো মৃত। তো সেক্ষেত্রে ফ্লোয়েমটা আসা কোনো বড় ব্যাপার নয়, আসতেই পারে, তো দুটোই তোমরা জেনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো 36 নম্বর কোশ্চেন, কোনগুলি হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড মানে আমরা কি জানি, এন। অপশানস দেখো জাইগোট, স্পোর, সেকেন্ডারি উসাইট, প্রাইমারি স্পার্মাটোসাইট। তো এর মধ্যে হ্যাপ্লয়েড কোনগুলো হবে, হ্যাপ্লয়েড হচ্ছে প্রথমত স্পোর মানে রেণু হ্যাপ্লয়েড হয়, আর হচ্ছে সেকেন্ডারি উসাইট মানে অপশান বি আর অপশান সি এখানে কারেক্ট হয়ে যাবে, তাই তো, স্পোর আর সেকেন্ডারি উসাইট। বাকি জাইগোটও ডিপ্লয়েড হয়, প্রাইমারি স্পার্মাটোসাইটও ডিপ্লয়েড হয়, শুধুমাত্র স্পোর আর সেকেন্ডারি উসাইট কিন্তু হ্যাপ্লয়েড হবে। সেকেন্ডারি স্পার্মাটোসাইট থাকলেও সেটা হ্যাপ্লয়েড হতো, বাট সেকেন্ডারি হতো, কিন্তু এখানে প্রাইমারি দেওয়া রয়েছে। প্রাইমারি স্পার্মাটোসাইট কিন্তু 2n মানে ডিপ্লয়েড হয়, আর জাইগোটও 2n হয়,
ঠিক আছে, তো এখানে অপশন বি আর অপশন সি কারেক্ট হলো। নেক্সট কোশ্চেন দেখো 37 নম্বর, কোনগুলি ভিটামিনের অভাবজনিত রোগ? অপশনসে আছে রাতকানা, ডায়াবেটিস মেলিটাস, অস্টিওম্যালেসিয়া, পেলেগ্রা। তো এর মধ্যে ভিটামিনের অভাবজনিত রোগ কোনগুলো? প্রথমত রাতকানা, অস্টিওম্যালেসিয়া আর পেলেগ্রা। অপশন এ, সি অ্যান্ড ডি কারেক্ট অপশন, তাই তো? রাতকানা হচ্ছে ভিটামিন এর অভাবে, তারপর হচ্ছে অস্টিওম্যালেসিয়া ভিটামিন ডি, এবং পেলেগ্রা নিয়াসিনের অভাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 38 নম্বর কোশ্চেন কি বলা আছে দেখো। কোশ্চেন নাম্বার 38 বলছে ক্রোমোজোম সংক্রান্ত কোন বক্তব্যগুলি সঠিক? অপশন রয়েছে, প্রথমেই দেখো ক্রোমোজোমের নিউক্লিওজোম বর্তমান। অপশন বি আছে হেটেরোক্রোমাটিন সব থেকে সক্রিয় অংশ। সিতে বলছে ক্রোমোজোম আসলে ডিএনএর কুণ্ডলিখিত অংশ। আর ডিতে বলছে সম্পূর্ণ, এটা রটা বাদ দিয়ে দাও, সম্পূর্ণ ক্রোমোজোম জিন বহন করে। তো এর মধ্যে কারেক্ট কোনগুলো? দেখো ক্রোমোজোম আমরা সবাই পড়ি, কিন্তু ক্রোমোজোমের এখানে কনসেপচুয়াল তোমাদের বেসিক কোয়েশ্চেন এটা। ক্রোমোজোম সম্পর্কে কার কত ভালো নলেজ আছে, ক্লিয়ার নলেজ, সেটা এখান থেকেই বোঝা যাবে। তো প্রথম কথা, ক্রোমোজোমের নিউক্লিওজোম তো থাকবেই, কারণ ডিএনএ থেকে যখন ক্রোমোজোম তৈরি হয় তখন নিউক্লিওজোম ওখানে প্রেজেন্ট থাকে, সেই হিস্টোনক্টামার তার পাশে ডিএনএগুলো পেঁচিয়ে অবস্থান করে, যেটাকে আমরা নিউক্লিওজোম বলি। আর রয়েছে হেটেরোক্রোমাটিন সবথেকে সক্রিয় অংশ, না হেটেরোক্রোমাটিন কিন্তু সক্রিয় অংশ নয়, তো অপশন বি তো কারেক্ট হবে না। তারপর রয়েছে ক্রোমোজোম আসলে ডিএনএর কুণ্ডলিখিত অংশ, হ্যাঁ অবশ্যই ক্রোমোজোম ডিএনএরই কুণ্ডলিখিত অংশ। ডিএনএ হচ্ছে ওপেন একটা সুতোর মতো, সেটাই পেঁচিয়ে যখন অবস্থান করে সেটাকে আমরা বলি ক্রোমোজোম। ঠিক আছে, তো অপশন সি হলো। আর রয়েছে সম্পূর্ণ ক্রোমোজোম জিন বহন করে, না সম্পূর্ণ ক্রোমোজোম কিন্তু জিন বহন করে না, ক্রোমোজোমের কিছু অংশ জিন বহন করে, বা ডিএনএরও কিছু অংশ জিন বহন করে, টোটাল যে ডিএনএ সেটা কিন্তু জিন বহন করে না। ঠিক আছে, তো এখানে অপশন ডিটাও হবে না। মানে রাইট আনসার কোনগুলো হলো? অপশন এ হলো এবং অপশন সি হলো কারেক্ট। অপশন এ অ্যান্ড অপশন সি হলো কারেক্ট। ঠিক আছে, চলো 39 নম্বর কোয়েশ্চেন দেখো কি রয়েছে। জমিতে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে। অপশানস রয়েছে পলিসাইফোনিয়া, একটোকার্পাস, নস্টক আর অ্যানাবিনা। তো বুঝতেই পারছো জমিতে নাইট্রোজেন মানে এটা নাইট্রোজেন সংবন্ধ থেকে কোয়েশ্চেন দিয়েছে। কোনগুলো মাত্রা বৃদ্ধি করে? নস্টক এবং অ্যানাবিনা। অপশন সি অ্যান্ড অপশন ডি হবে এখানে কারেক্ট অপশন। মনে করো কেউ অপশন সিটা করলো, ডিটা করলো না, তাহলে সে কিন্তু এখানে 1 নম্বর পাবে। ঠিক আছে, আর যদি দুটোই করে তাহলে 2 পাবে, কিন্তু কেউ যদি অপশন সি করে অপশন বি করে 0 পাবে। ওকে, চলো লাস্ট কোশ্চেন 40 নম্বর, ক্যাটাগরি 2 লাইফ সায়েন্স। এই 40 নম্বর কোশ্চেনের সাথেই শেষ হবে। কি রয়েছে? উদ্ভিদের শ্বসন স্থান হলো। অপশানস রয়েছে পত্ররন্ধ্র, শ্বাসমূল ছিদ্র, লেন্টিসেল এবং ফুলের পাপড়ি। তো এর মধ্যে উদ্ভিদের শ্বসন স্থান কোনগুলো? উদ্ভিদের শ্বসন স্থান কোনগুলো? এখানে উদ্ভিদের শ্বসন স্থান কোনগুলো হবে? পত্ররন্ধ্র হবে, লেন্টিসেল হবে এবং শ্বাসমূল ছিদ্র হবে। অপশন এ, অপশন বি অ্যান্ড অপশন সি এখানে কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে এরপরে কি শুরু হবে? ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1। এবার শুরু হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1। কোয়েশ্চেন কি বলছে দেখো। আলোকবর্ষ কিসের একক? অপশান আছে সময়, দূরত্ব, আলোর তীব্রতা, আলোর বেগ। আলোকবর্ষ, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। অনেকেই বর্ষ দেখে এটাকে করে আসে যে সময়ের একক, তা কিন্তু নয়। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, মনে রাখবে। ওকে, অপশান বি হলো কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখবো 42 নম্বর, দেখো কি রয়েছে। কোনটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? আমি এখানে এই রকমই কোশ্চেন দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। তোমরা এই কোশ্চেনের সাথে আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে মিলিয়ে দেখতে পারো, তোমরা কিন্তু একই টাইপের কোশ্চেন দেখবে এগুলো। ঠিক আছে, যেমন যেমন কোশ্চেন পরীক্ষায় আসছে সেই রকমই কোশ্চেন আমি রাখার চেষ্টা করেছি, কারণ এখানে আমাদের এক্সট্রা পড়ে কোনো লাভ নেই। এক্সট্রা পড়ে আমাদের কিন্তু কোনো লাভ নেই। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র পরীক্ষার জন্য যেটুকু স্পেসিফিক দরকার আমরা সেইটুকুই পড়বো, যাতে আমরা একটা সিট পেতে পারি। ঠিক আছে, কি রয়েছে? কোনটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? অপশানস দেখো সালফার, আয়োডিন, আর্গন আর ক্রোমিয়াম। তো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বলতে কী বোঝা যায়? যে নিষ্ক্রিয় মৌলের কথা বলছে, নিষ্ক্রিয় মৌল। তো এর মধ্যে নিষ্ক্রিয় মৌল কোনটা? নিষ্ক্রিয় মৌল হচ্ছে আর্গন। তো এখানে অপশান সি হবে কারেক্ট, আর্গন। ঠিক আছে, চলো 43 নম্বর কোশ্চেন দেখো, মানে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1-এর 3 নম্বর কোশ্চেন। এটা কী হচ্ছে? কোনটি তাপ পরিমাপের একক? অপশান রয়েছে ভোল্ট, নিউটন, জুল আর ওয়াট। তো তাপ পরিমাপের একক কোনটা? সবার এককগুলোই বলে দিই। ভোল্ট কিসের একক? বিভব প্রভেদের একক। বিভব প্রভেদ একক থেকে তোমরা একটা কোশ্চেন কিন্তু ফিজিক্যাল সায়েন্সে পাবেই, সেটা যে কিছুরই একক হোক, কার্যের হোক, ক্ষমতা হোক, তড়িৎ প্রবাহ হোক, তড়িৎ আধান হোক, হোয়াটএভার, রোধ হোক। ঠিক আছে, যে কোনো একটা একক কিন্তু তোমাদের পরীক্ষায় আসছেই, ধরে রাখো। নিউটন কিসের একক? নিউটন হচ্ছে বলের একক। জুল কিসের একক? জুল এটা হচ্ছে তাপ পরিমাপের একক।
ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক, তাই তো। তাহলে সেক্ষেত্রে এখানে রাইট আনসার কোনটা হয় বুঝতেই পারছো নিশ্চয়ই, তাপ পরিমাপের একক কী হয়ে যাবে? জুল। এখানে যতগুলো দেওয়া রয়েছে অপশানে সব কিন্তু এসআই একক ছিল, ঠিক আছে, কোনোটা এখানে সিজিএস নেই, সব ছিল এসআই পদ্ধতিতে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা 44 নম্বর কোশ্চেন। দেখো কি আছে, কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। অপশানস রয়েছে ডাইনামো, মোটর, ট্রান্সফরমার আর গ্যালভানোমিটার। তো এখানে যান্ত্রিক থেকে তড়িৎ শক্তি কোনটা করবে? যান্ত্রিক থেকে তড়িৎ করবে ডাইনামো, অপশান এ হবে কারেক্ট। ঠিক উল্টোটা করে হচ্ছে মোটর। মোটর কি করে? তড়িৎ থেকে যান্ত্রিক করে মোটর, তড়িৎ থেকে যান্ত্রিক কে করে? মোটর। এই রিলেটেড কোশ্চেনগুলো তোমরা ক্লাস 10-এ তোমাদের যে টপিকটা রয়েছে বা চ্যাপ্টারটা চলতড়িৎ, সেখানে তোমরা এই সমস্ত কোশ্চেন কিন্তু পাবে, ঠিক আছে। তাছাড়া শক্তি চ্যাপ্টারও তোমরা পাবে, শক্তির রূপান্তর ওখানে সমস্তই পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা 45 নম্বর। কি রয়েছে দেখো, 45 নম্বর কোশ্চেনে বলা আছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে যে রাশিটির সংজ্ঞা পাওয়া যায় তা হলো। অপশানস দেখো, ভরবেগ, ত্বরণ, বল আর চাপ। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কোন রাশির সংজ্ঞা পাই? প্রথম গতিসূত্র থেকে আমরা পাই বলের সংজ্ঞা, অপশান সি হবে কারেক্ট, ঠিক আছে। বলের একক কি? নিউটন। পরবর্তী কোশ্চেন দেখব কি রয়েছে, এর সাথে আমি তোমাদের কয়েকটা রিলেটেড সূত্র বলে দিই, ঠিক আছে। বল ইন্টু সরণ, সেটা আমরা কি বুঝি? বল ইন্টু সরণ আমরা বুঝি কার্য। বল ইন্টু সরণ বলতে কার্য। এটা কোশ্চেনটা এভাবে ঘুরিয়েও দেয় যে দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি। দেখো বল হচ্ছে ভেক্টর রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু কার্য আবার স্কেলার রাশি। মানে দুটো ভেক্টর রাশির গুণফলে স্কেলার রাশি পাচ্ছি, এরকম যেটা উদাহরণ আমি বলি, তাহলে সেটা আমি কি বলতে পারি? বল ইন্টু সরণ সমান কার্য পাচ্ছি, ঠিক আছে, যেখানে বল আর সরণ হচ্ছে ভেক্টর রাশি এবং কার্য হলো স্কেলার রাশি। তাছাড়া আরেকটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসেছিল যে বল ইন্টু বেগ। বল ইন্টু বেগ বলতে কি বুঝি আমরা? ক্ষমতা। বল ইন্টু বেগ বলতে কি বুঝি? ক্ষমতা বুঝি, ঠিক আছে। তারপরে কি রয়েছে? ভরবেগ, মানে বুঝতেই পারছো, ভর ইন্টু বেগ। ত্বরণ হচ্ছে বেগ বাই সময়, মানে কি রয়েছে এখানে? বল তো বলেই দিলাম, বল সমান কি জানি আমরা? বল সমান হচ্ছে এফ সমান কি হয়? এম এ। ভর ইন্টু ত্বরণ, সেটা হচ্ছে বল। আর তাছাড়া কী আছে? চাপ সমান কি হয়? এখানে রয়েছে দেখো চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এফ বাই এ, বল বাই এরিয়া মানে ক্ষেত্রফল, ইকুয়াল টু পি মানে প্রেশার, ঠিক আছে। চাপের একক কি? চাপের একক হচ্ছে পাস্কাল, নিউটন পার মিটার স্কোয়ার। চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার, বা কী বলে থাকি আমরা এটাকে? পাস্কালও বলে থাকি। নেক্সট কোশ্চেন দেখবো 46 নম্বর কোশ্চেন। যখন তোমরা একটা কোশ্চেন পড়ছো, সেটার আনসার করছো, সেই রিলেটেড যত কিছু হতে পারে সব মিনিটের মধ্যে নিজের মাথার মধ্যে মনে করে নেবে একবার, ঠিক আছে, একবার মেমোরাইজ করে নেবে, তাহলে জিনিসগুলো তোমাদের ভালো মনে থাকবে। বলছে যখন একটি পরমাণু আয়নে পরিণত হয়, যখন একটা পরমাণু আয়নে পরিণত হচ্ছে, তখন অপশান এ বলছে প্রোটন সংখ্যা পরিবর্তিত হয়, বি বলছে নিউট্রন সংখ্যা পরিবর্তিত হয়, সি বলা আছে নিউট্রন সংখ্যা পরিবর্তিত হয়, সিতে বলছে ইলেকট্রন সংখ্যা পরিবর্তিত হয়, আর ডি বলছে ইলেকট্রন আর প্রোটন দুটো সংখ্যায় পরিবর্তিত হয়। তো যখন কোনো একটা পরমাণু, এনি পরমাণু, ঠিক আছে, এনি অ্যাটম যখন আয়নে পরিণত হচ্ছে, তখন কি হচ্ছে? হয় সেটা ইলেকট্রন বর্জন করে বা ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন যদি সে বর্জন করে সে ক্যাটায়নে পরিণত হবে, আর ইলেকট্রন যদি গ্রহণ করে সে অ্যানায়নে পরিণত হবে। তাহলে সেই ক্ষেত্রে যে পরিবর্তনটা ঘটে সেটা ঘটে ইলেকট্রন সংখ্যার, ঠিক আছে। কার পরিবর্তন ঘটে? ইলেকট্রন সংখ্যা, সেটা বাড়তেও পারে কমতেও পারে অ্যাকর্ডিং টু ক্যাটায়ন অর অ্যানায়ন, ঠিক আছে। কিন্তু প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। পরমাণু যখন আয়নে পরিণত হবে কি হবে? তখন ইলেকট্রন সংখ্যা পরিবর্তিত হবে, অপশন সি হবে কারেক্ট আনসার। 47 নম্বর কোশ্চেন দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা এই জন্যই রেখেছি যাতে তোমাদের এককগুলো মনে রাখতে সুবিধা হয়। কি রয়েছে কোশ্চেনে? বাম পক্ষ ডান পক্ষ তোমাকে ম্যাচ করতে হবে। এদিকে রয়েছে ধারকত্ব, আধান, বিভব আর ক্ষমতা, আর এদিকে একক রয়েছে কুলম্ব, ফ্যারাডে, ভোল্ট আর ওয়াট। তো এককগুলো ম্যাচ করো। দেখো ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, মানে এর সঙ্গে মিলবে 2, এর সঙ্গে দুটো অপশানে রয়েছে সি আর ডিতে। আধানের একক কুলম্ব, অর্থাৎ বি এর সঙ্গে মিলবে 1, দুটোতেই একই রয়েছে। বিভবের একক হচ্ছে ভোল্ট, মানে সি এর সাথে মিলবে 3, সি এর সাথে 3 একটাতেই রয়েছে অপশন সিতে। তাহলে আনসার আমরা পেয়ে গেলাম, অপশন সি হবে আমাদের কারেক্ট আনসার, তাই তো। আর ক্ষমতা তো আমরা ওয়াট হবে জানি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তো সেক্ষেত্রে ডি এর সঙ্গে 4 হলো, সি এর সাথে 3 হলো, বি এর সাথে হলো 1 এবং এ এর সাথে হলো 2। অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক তাহলে। 48 নম্বর কোশ্চেন দেখো কি বলা হচ্ছে।
48 নম্বর কোশ্চেনে বলা আছে একটি ক্যালাস আকার কঠিন পদার্থের উদাহরণ হলো। ক্যালাস আকার কঠিন পদার্থ কাঁচ, মোম, পিচ না সাধারণ লবণ। তো কেলাস আকার কঠিন পদার্থ কী হয়ে যাবে? সাধারণ লবণ, NaCl, সোডিয়াম ক্লোরাইড। অপশান ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো 49 নম্বর। কোন রশ্মিটি ধনাত্মক তড়িৎদ্বার বহন করে? অপশানে রয়েছে ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি, এক্স রশ্মি নাকি গামা রশ্মি। তো এর মধ্যে ধনাত্মক তড়িৎদ্বার বহন করে কোন রশ্মি? অ্যানোড রশ্মি। অপশান বি হবে কারেক্ট আনসার, অ্যানোড রশ্মি। ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনের স্রোত, মানে নেগেটিভ আধানযুক্ত কণার স্রোত, ঠিক আছে। আর অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার বহন করে। অপশান বি হবে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন আমরা দেখব 50 নম্বর কোশ্চেন কী রয়েছে। ডাব্লু ওজনের বস্তু এম ওজনের জল অপসারিত করে, ঠিক আছে। যদি বস্তুটি জলে ডুবে যায় তাহলে ডাব্লু সমান এম, ডাব্লু গ্রেটার দ্যান এম, ডাব্লু লেস দ্যান এম নাকি ডাব্লু গ্রেটার দ্যান ইকুয়াল টু এম। যখন বস্তু জলে ডুবে যাচ্ছে আমরা কি আনবো? যে অপসারিত যে জলের ওজন সেটা কম হবে আর বস্তুর ওজনটা বেশি হবে, অর্থাৎ ডাব্লু হবে বেশি, এম হবে কম, মানে ডাব্লু গ্রেটার দ্যান এম হবে। অর্থাৎ কোনটা হচ্ছে? ডাব্লু গ্রেটার দ্যান এম, মানে অপশান বি হচ্ছে। ঠিক আছে, ওজন হবে বেশি আর অপসারিত জল যেটা হবে সেটা কম, তার জন্যই বস্তুটা ডুবে যাবে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো 51 নম্বর। কি বলা আছে? ইউট্রোফিকেশনের জন্য জলে কোন পদার্থের পরিমাণ হ্রাস পায়? অপশানস দেখে নাও। জলে দ্রবীভূত অক্সিজেন, জলে দ্রবীভূত খনিজ পদার্থ, জলে দ্রবীভূত হাইড্রোজেন নাকি জলে দ্রবীভূত নাইট্রোজেন। তো অবশ্যই ইউট্রোফিকেশনের জন্য জলে কোন পদার্থের পরিমাণ হ্রাস পাবে? সেটা হচ্ছে অক্সিজেন, মানে আনসার কি হবে? অপশান হয়ে যাবে এ। ঠিক আছে, BOD বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাই তো। যে জলের যত বেশি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, যে জলের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যত বেশি সেটা তত বেশি দূষিত। ঠিক আছে, তো এখানে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো 52 নম্বর। এক ব্যক্তির ভর 50 কেজি, সে 5 মিনিটে 60 মিটার ওপরে উঠতে পারে, তার ক্ষমতা কত? ক্ষমতা মানে আমরা কি জানি? কৃতকার্য বাই সময়। ক্ষমতা বলতে কি করতে হবে? সূত্র কৃতকার্য বাই সময়। আর কৃতকার্য আমরা কি জানি? কৃতকার্য হচ্ছে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ বাই সময়, মানে টি লিখলাম আমি। ঠিক আছে, বল ইন্টু সরণ বাই সময় মানে টি লিখলাম। তো বল কত? বল হচ্ছে 50 কেজি, তো এটা ভর, তার সঙ্গে আমার কি লাগবে? 9.8 যে জিটা, ঠিক আছে, mg, এটা হচ্ছে বল, বল ইন্টু সরণ, কত উঠতে পারে সে? 60 মিটার, তাহলে 60 লেখো এখানে, বাই সময় 5 মিনিটে, 5 মিনিটে সেকেন্ডে করে নাও, 5 ইন্টু 60। ঠিক আছে, 0 0 কেটে গেল, 5 5 কেটে গেল, 6-এর সঙ্গে এটা কেটে দাও, কত হবে? 10। তাহলে কত হচ্ছে? 9.8 ইন্টু 10 মানে কত হয়ে যাবে? 98। তার মানে আনসার কত হবে? 98 ওয়াট। এই 9.8টা আমি কেন বসালাম? জি এর মান বসালাম। ঠিক আছে, কৃতকার্য মানে বল ইন্টু সরণ, আর বল মানে কী বের করতে হবে? আমাকে ওজনটা বের করতে হবে, তো সেই জন্য এমজি, ওজন যেহেতু এমজি হয় তো এম এর মানটা দেখে 50 কেজি দেওয়া ছিল, আর জি এর মানটা বসালাম 9.8। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ারে 9.8ই হচ্ছে, তো সেই সূত্র থেকে আমরা পেলাম কি? 98 ওয়াট। অপশান ডি হলো কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো 53 নম্বর কোশ্চেন। একটি বস্তুকণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে গতিশীল, একবার আবর্তনে কণ স্মরণ হবে। বৃত্তাকার পথে যখন গতিশীল হচ্ছে তখন একবার আবর্তন মানে যেখান থেকে শুরু করলো সেখানে এসে আবার থামলো। তাহলে যদি এইরকম হয় তাহলে সেক্ষেত্রে স্মরণের মান কত হয়? কোনো বস্তু যখন একটা জায়গা থেকে শুরু করে আবার সেই জায়গাতেই ফিরে আসে তখন স্মরণের মান কত হয়? 0, মানে অপশন সি হবে এখানে কারেক্ট আনসার, 0 স্মরণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 54 নম্বর কোশ্চেন কী আছে? বস্তুর ওজন মাপা হয়। অপশান কী আছে? সাধারণ তুলাযন্ত্র, স্প্রিং তুলা, ভার্নিয়ার স্কেল নাকি মাপনী চোঙ। তো ওজন মাপার জন্য আমরা কি ইউজ করি? স্প্রিং তুলা যন্ত্র। অপশানে বি হবে কারেক্ট, স্প্রিং তুলা। আর সাধারণ তুলা যন্ত্র দিয়ে কী মাপা হয়? বস্তুর ভর। এই কোশ্চেনটাও আসা কোশ্চেন আগে পরীক্ষায়। বস্তুর ভর মাপি সাধারণ তুলা দিয়ে, আর স্প্রিং তুলা দিয়ে মাপি আমরা ওজন। ভালো করে মনে রাখবে, ঠিক আছে। চলো 55 নম্বর কোশ্চেন দেখো। 55 নম্বর কোশ্চেন হচ্ছে আজকের যে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন, 55 নম্বর কোশ্চেন। কারণ ফিজিক্যাল সায়েন্স তোমাদের পরীক্ষায় তোমরা 15টাই পাবে ক্যাটাগরি 1। কী রয়েছে? মিনামাটা রোগের কারণ। অপশানস আছে পারদ দূষণ, আর্সেনিক দূষণ, ক্যাডমিয়াম দূষণ, লেড দূষণ। তো মিনামাটা রোগের কারণ কি? পারদ দূষণ। অপশান এ হবে কারেক্ট। ঠিক আছে, পারদ দূষণ। এখান থেকে শুরু হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2-এর কোশ্চেন। ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 তোমাদের 5টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 2 নম্বর করে, মানে ক্যাটাগরি 2 ফিজিক্যাল সায়েন্স কন্টেন্ট করবে 10 মার্কস। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2। প্রথমেই রয়েছে কোনগুলি ভেক্টর রাশি।
অপশানস দেখো কী কী আছে, বল, কার্য, চাপ আর সরণ। তো এগুলোর মধ্যে ভেক্টর রাশি কোনগুলো? প্রথমত এটা ভেক্টর রাশি, সেটা হচ্ছে বল। বল হলো একটা ভেক্টর রাশি, অপশন এ ঠিক, এবং সরণ মানে অপশন ডি ঠিক। এ আর ডি হচ্ছে এখানে ভেক্টর রাশি, ঠিক আছে। কার্য আর চাপ এই দুটো কিন্তু স্কেলার রাশি, বল আর সরণ হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। 57 নম্বর কোশ্চেন দেখো, ক্যাটাগরি 2 এর সেকেন্ড কোশ্চেন এটা। ফিউজ তারের বৈশিষ্ট্য তোমাদের এখানে চেয়েছে, ফিউজ তারের কী কী বৈশিষ্ট্য থাকে। অপশানস দেখো কী রয়েছে, প্রথম অপশানে রয়েছে রোধ উচ্চ, তারপর রয়েছে রোধ নিম্ন, গড়নাঙ্ক উচ্চ আর গড়নাঙ্ক নিম্ন। তো ফিউজ তার যেটা হয়, ফিউজ তারের রোধ উচ্চ হয় এবং গড়নাঙ্ক নিম্ন হয়, ঠিক আছে। এখানেও অপশান এ আর অপশান ডি হবে ঠিক, রোধ উচ্চ এবং গড়নাঙ্ক নিম্ন। রোধ উচ্চ হওয়ার জন্য কি হয়, রোধ উচ্চ হওয়ার ফলে ফিউজ তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে তখন সেটা কি হয়, উত্তপ্ত হয়। আর গড়নাঙ্ক নিম্ন হওয়ার কারণে কি হয়, তাড়াতাড়ি এটা গলে যায়, তার ফলে কী হয়, শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে কম থাকে, ঠিক আছে। তো রোধ উচ্চ হবে আর গড়নাঙ্ক নিম্ন হবে। তারপর কোশ্চেন দেখো 58 নম্বর, কি বলা আছে, বলের দ্বারা কৃতকার্য শূন্য হবে যখন, বলের দ্বারা কৃতকার্য কত বলছে, শূন্য। তো কখন এই কন্ডিশনটা হবে, দেখো কি বলেছে, অপশন এ তে বলেছে বলের অভিমুখের বিপরীত দিকে বস্তুর সরণ হবে, তারপর রয়েছে বস্তুর মোট সরণ শূন্য হবে। নেক্সট আছে বলের অভিমুখের দিকে বস্তু সরণ হবে, আর ডিতে রয়েছে বলের অভিমুখের সঙ্গে লম্ব দিকে সরণ হবে। তো এক্ষেত্রে বলের দ্বারা কৃতকার্য যখন আমরা শূন্য বলছি, অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে বস্তুর মোট সরণ যেটা সেটা শূন্য হবে, এবং যদি বলের অভিমুখের সঙ্গে লম্ব দিকে সরণ হয়, এই দুটো ক্ষেত্রেই কিন্তু কৃতকার্য যেটা সেটা শূন্য হবে। মানে অপশন বি আর অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অপশন। পরবর্তী কোশ্চেন দেখব 59, কোশ্চেন নাম্বার 59 দেখো কি রয়েছে, অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের, অপশানে আছে নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন, বি রয়েছে নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক, সি রয়েছে মেরু অঞ্চলে সর্বনিম্ন, আর রয়েছে ডি কি মেরু অঞ্চলে সর্বাধিক। তো অভিকর্ষজ ত্বরণের মান কি হয়, অভিকর্ষজ ত্বরণের মান নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন হয় এবং মেরু অঞ্চলে সর্বাধিক হয়। মানে অপশান এ আর অপশান ডি হবে এখানে ঠিক, ঠিক আছে। অভিকর্ষজ ত্বরণের মান নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন এবং মেরু অঞ্চলে সর্বাধিক। নেক্সট কোশ্চেন 60 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 এর লাস্ট কোশ্চেন। কি রয়েছে কোশ্চেন দেখো, কোনগুলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। অপশান কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ, আর রয়েছে সালফিউরিক অ্যাসিড। তো এর মধ্যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে, ঠিক আছে। তার সাথে কি হবে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এখানে অপশান এ হলো, অপশান বি হলো এবং অপশান ডি হলো, ঠিক আছে। এই তিনটে অপশান এখানে ঠিক আছে। তারপরে দেখো 61 নম্বর কোশ্চেন, ইংলিশের কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে, 61 থেকে স্টার্ট হচ্ছে ইংলিশের কোশ্চেন। প্রথম কোশ্চেনে কি বলা আছে না, ফাইন্ড দ্য সিনোনিম, প্রথমে সিনোনিম দিয়ে কোশ্চেন আছে। ফাইন্ড দ্য সিনোনিম অফ কী বলা আছে, অ্যাভয়েড। অ্যাভয়েড মানে কি, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, তাই তো। সিনোনিম মানে কি, সমার্থক শব্দ তোমাকে বলতে হবে। তো এখানে অ্যাভয়েডের সমার্থক শব্দ কি হবে, অপশানস দেখো, ইম্পর্টেন্স, ইগনোর, পার্ডন নাকি লিভ। প্রত্যেকটার মানে দেখো, ইম্পর্টেন্স মানে কি, গুরুত্ব, ইগনোর মানে এড়িয়ে যাওয়া, পার্ডন মানে ক্ষমা করা, আর লিভ মানে হচ্ছে ত্যাগ করা। তো সেক্ষেত্রে অ্যাভয়েডের সঙ্গে সিনোনিমাস কোনটা, অ্যাভয়েডের সঙ্গে সিনোনিমাস হচ্ছে ইগনোর, অপশন বি হবে কারেক্ট আনসার, ইগনোর, ঠিক আছে। তারপরে দেখো 62 নম্বর কোশ্চেন, ফাইন্ড দ্য অপোজিট অফ স্যালো। অপোজিট মানে অ্যান্টোনিম বের করতে হবে তোমাকে, বিপরীতার্থক শব্দ। আর স্যালো মানে হচ্ছে অগভীর, শ্যালো কথাটার অর্থ হচ্ছে অগভীর, ঠিক আছে। শ্যালো কথাটার অর্থ অগভীর। তো এখানে অগভীরের সঙ্গে অপোজিট কোনটা হয়ে যাবে, গভীর। তো গভীরের ইংলিশ ওয়ার্ড এখানে কোনটা, সেটা হচ্ছে ডিপ। তো সেক্ষেত্রে আনসার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো 63 নম্বর কোশ্চেন কি রয়েছে, মার্ডার অফ এ ম্যান ইজ কল্ড, একজন মানুষকে হত্যা করা সেটাকে কি বলা হয়। অপশানস রয়েছে হোমিসাইড, জিনোসাইড, রেজিসাইড আর ফ্র্যাটিসাইড। তো মার্ডার অফ এ ম্যান হচ্ছে হোমিসাইড, ঠিক আছে। মার্ডার অফ এ ম্যান কী হবে, হোমিসাইড। আর জিনোসাইড কি, কিলিং অফ এ রেস বা মার্ডার অফ এ রেস, ঠিক আছে, বা গ্রুপ অফ পিপল যদি বলে সেক্ষেত্রে হবে জিনোসাইড। আর হোমিসাইড হচ্ছে মার্ডার অফ এ ম্যান, একজনকে হত্যা করা। পরবর্তী কোশ্চেন দেখো 64 নম্বর কোশ্চেন কি আছে, উই ক্যান ড্যাশ রাইট অ্যান্ড রং। অপশান আছে কি, ডিস্টিংগুইশ বিটুইন, ডিস্টিংগুইশড বাই, ডিস্টিংগুইশড ফর আর ডিস্টিংগুইশড ফ্রম। দেখো ডিস্টিংগুইশ মানে হচ্ছে কি না, পৃথক করা, ডিস্টিংগুইশ মানে পৃথক বা আলাদা,
ঠিক আছে, বা পার্থক্য করা, এটা হচ্ছে ডিস্টিংগুইশের মানে। তো এখানে যেহেতু দেখো দুটো ওয়ার্ড আছে রাইট অ্যান্ড রং, তো যখনই এরকম দুটো ওয়ার্ড আমরা পাই রাইট অ্যান্ড রং, তো সেক্ষেত্রে কী হবে, ডিস্টিংগুইশ বিটুইন। উই ক্যান ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং, আমরা ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য করতে পারি। ঠিক আছে, এটা আরেকটাভাবেও হতে পারতো, যদি মনে করো এরম থাকতো উই ক্যান ডিস্টিংগুইশ রাইট ফ্রম রং, এটা হতে পারতো, রাইট ফ্রম রং হতে পারতো। বাট এখানে যেহেতু রাইট অ্যান্ড রং এটা মেনশন করে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের কী আনসার করতে হবে না, অপশন এই হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, ডিস্টিংগুইশ বিটুইন। পরবর্তী কোশ্চেন দেখো 65 নম্বর কোশ্চেন কী রয়েছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক যে স্পেলিংটা এখানে রয়েছে সেটা তোমাকে মার্ক করতে হবে। তো এখানে যে স্পেলিংটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অ্যাকোমোডেশন স্পেলিং, প্রত্যেকটাটাই অ্যাকোমোডেশন স্পেলিংই আছে। কোনো কোনো ক্ষেত্রে এরমও হয় যে প্রত্যেকটা স্পেলিং আলাদা থাকে, ঠিক আছে, কিন্তু এখানে প্রত্যেকটা একই স্পেলিং রয়েছে, একই ওয়ার্ডের ডিফারেন্ট স্পেলিং এখানে দেওয়া রয়েছে। তো কারেক্ট কোনটা এখানে, অ্যাকোমোডেশনের যে স্পেলিং সেটা হচ্ছে ACCOMMO, অ্যাকোমোডেশন DATION। তো সেক্ষেত্রে আনসার কী হবে দেখো, ACCOMMO DATION, অর্থাৎ অপশন যেটা ডি রয়েছে অ্যাকোমোডেশন। ঠিক আছে, অপশন ডি এখানে হচ্ছে কারেক্ট অপশন। পরবর্তী কোশ্চেন দেখো 66 নম্বর কোশ্চেন কী রয়েছে, 66 নম্বর কোশ্চেন, দ্য প্রজেক্ট ইজ গুড, প্রজেক্টটা ভালো, বাট দেয়ার ইজ, কিন্তু এখানে রয়েছে ড্যাশ মিসিং, কিছু একটা মিসিং, টু মেক ইট অ্যান এক্সিলেন্ট ওয়ার্ক, এটাকে এক্সিলেন্ট ওয়ার্ক বানানোর জন্য এখানে কিছুটা মিসিং রয়েছে। দ্য ইঞ্জিনিয়ার কমেন্টেড, একজন ইঞ্জিনিয়ার এটা কমেন্ট করলেন। তো এখানে কি মিসিং রয়েছে, এভরিথিং সমস্ত কিছু, এনিথিং কোনো একটা কিছু, সামথিং মানে কোনো কিছু, আর নাথিং মানে কিছুই না। তো সেক্ষেত্রে দেখো সবথেকে বেস্ট অপশন এখানে কী হচ্ছে, সামথিং। ঠিক আছে, দ্য প্রজেক্ট ইজ গুড বাট দেয়ার ইজ সামথিং মিসিং, টু মেক ইট অ্যান এক্সিলেন্ট ওয়ার্ক। তো এখানে অপশন সি হবে কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো 67 নম্বর কোশ্চেন কী আছে, সামথিং হুইচ লাস্টস ফর এভার, কোন একটা জিনিস যেটা ফর এভার মানে চিরকালের জন্য থেকে যায়, সেটাকে আমরা কি বলবো। অপশন রয়েছে মর্টাল, ইনফলিবল, ইটার্নাল আর ইউথফুল। সামথিং দ্যাট লাস্ট ফর এভার ইজ কল্ড ইটার্নাল। ঠিক আছে, অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। ইটার্নাল মানে অনন্তকালীন বা চিরকালীন, তো এখানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। 68 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, মানে তোমাকে এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো ন্যারেশন চেঞ্জের কোশ্চেনটা দেখো কী আছে এখানে, কোয়েশ্চেন রয়েছে এখানে, দোষী শেড টু হিজ ওয়াইফ, দোষী তার ওয়াইফকে বললো, প্লিজ সিলেক্ট ওয়ান অফ দিস নেকলেসেস, এই নেকলেসগুলোর মধ্যে একটা সিলেক্ট করো, একটা পছন্দ করো। তো প্রথমেই আমরা কি করব, প্লিজ মানে রিকোয়েস্ট, তো দোষী রিকোয়েস্টেড হিজ ওয়াইফ, প্রথমত দেখো রিকোয়েস্টেড কোথায় কোথায় আছে, একটাতেই আছে, দোষী রিকোয়েস্টেড হিজ ওয়াইফ টু সিলেক্ট ওয়ান অফ দোজ নেকলেসেস, দিসটা অবশ্যই দোজ হবে, তো এখানে অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, দোষী রিকোয়েস্টেড হিজ ওয়াইফ টু সিলেক্ট ওয়ান অফ দোজ নেকলেসেস, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নাম্বার 69 কী রয়েছে দেখো, ফাইন্ড দ্য সিনোনিম অফ সিজ, কী রয়েছে ওয়ার্ডটা CEASE, সিজ মানে হচ্ছে বন্ধ করা বা থামিয়ে দেওয়া বা স্টপ। ঠিক আছে, সিজ মানে হচ্ছে স্টপ। অপশান কী কী রয়েছে, সিনোনিম মানে দ্য সেম মিনিং, তোমাকে ফাইন্ড করতে হবে। অপশান রয়েছে বিগিন মানে শুরু করা, স্টপ মানে থামানো, ক্রিয়েট মানে সৃষ্টি করা, ডাল মানে বোকা। তো সেক্ষেত্রে সিজের সঙ্গে সিনোনিমাস কী হচ্ছে, সিজের সঙ্গে সিনোনিমাস হচ্ছে স্টপ। ঠিক আছে, সিজ মানে থামিয়ে দেওয়া, স্টপ মানেও থামিয়ে দেওয়া। অ্যান্টোনিম বললে আমরা বিগিন করতাম, কিন্তু এখানে যেহেতু সিনোনিম বলেছে সেহেতু এটা স্টপ হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 70 কী আছে, চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন বিলো, কী গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া আছে দেখো নিচে, ওয়ান হু অ্যাটেন্স দ্য ডিজিজ অফ দ্য আই, একজন যে চোখের ডিজিজ নিয়ে ডিল করেন, তাই তো। অপশন রয়েছে লিঙ্গুইস্ট, ফিলাটেলিস্ট, অর্নিথোলজিস্ট আর অকিউলিস্ট। তো সামওয়ান হু অ্যাটেন্স দ্য ডিজিজ অফ আই কল্ড অকিউলিস্ট, অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, অকিউলিস্ট। ফিলাটেলিস্ট বলতে আমরা কী বলছি, ওয়ান হু কালেক্টস পোস্টেজ স্ট্যাম্পস, একজন যে পোস্টাল স্ট্যাম্প কালেক্ট করে তাকে আমরা বলি ফিলাটেলিস্ট। অর্নিথোলজিস্ট মানে বুঝতে পারছো যিনি পাখি নিয়ে ডিল করেন বা পাখি সংক্রান্ত বিজ্ঞান যিনি জানেন তিনি হলেন অর্নিথোলজিস্ট। আর হচ্ছে লিঙ্গুইস্টিক মানে ভাষা সংক্রান্ত। ঠিক আছে, তো এখানে আনসার কী হবে, অকিউলিস্ট, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো 71 নম্বর, চুজ দ্য কারেক্ট সিনোনিম, এখানেও তোমাকে সিনোনিম সার্চ করতে হবে। রয়েছে ডিলিজেন্ট, ডিলিজেন্ট কথাটার অর্থ হচ্ছে হার্ড ওয়ার্কিং, ডিলিজেন্ট মানে হার্ড ওয়ার্কিং। ঠিক আছে, তো ডিলিজেন্টের সঙ্গে সিনোনিম কোনটা হবে, স্টিডি, লেবোরিয়াস, কেয়ারফুল নাকি স্ল্যাক। তো
তো ডিলিজেন্টের যে সিনোনিম সেটা হচ্ছে লেবোরিয়াস, ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে যে খাটতে পারে বা পরিশ্রমী। ওকে, 72 নম্বর কোশ্চেন দেখো কি আছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। এখানে যে গিভেন সেন্টেন্সটা রয়েছে তার মধ্যে এটা ইটালিসাইজড ওয়ার্ড মানে এইটা রয়েছে, সেটাকে তোমাকে এখানে রিপ্লেস করতে হবে নিচের অপশানগুলো দিয়ে। তো কোনটা হবে কারেক্ট অপশান? প্রথমে দেখে নি কী রয়েছে, মিস্টার ঘোষ ইজ এ পার্সন হু কালেক্টস পোস্টেজ স্ট্যাম্প। তো এখনই আমি তোমাদের বললাম যে পোস্টেজ স্ট্যাম্প কালেক্ট করে তাকে আমরা কি বলি, ফিলাটেলিস্ট বলি। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে, ফিলাটেলিস্ট। নেক্সট কোশ্চেন দেখো 73 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট সুটেবল ওয়ার্ড। অপশান বলেছে এভরিবডি শুড অ্যাবাইড দ্য ল অফ দ্য কান্ট্রি। সবার মেনে চলা উচিত। অ্যাবাইডের সঙ্গে কী হবে, অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই কথাটার অর্থ হচ্ছে কী বলতো, মেনে চলা, ঠিক আছে। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। সবারই কী উচিত, কান্ট্রির ল বা নিয়মকে মেনে চলা। তো এখানে রাইট আনসার হচ্ছে অ্যাবাইড বাই, সো অপশান ডি ইজ কারেক্ট আনসার। নেক্সট 74 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, এখানে দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, এই দুটো সেন্টেন্স সম্পর্কে কোনটা ঠিক বা কোনটা ভুল কিছু এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেগুলোর মধ্যে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে আমরা সেন্টেন্সটা দেখি। 1 নম্বর সেন্টেন্স দেওয়া রয়েছে রেণুকা ইজ এলিজিবল ফর দ্য পোস্ট। ঠিক আছে, রেণুকা এই পোস্টের জন্য এলিজিবল, ঠিকই আছে, স্পেলিংটাও এখানে ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই। নেক্সট রয়েছে হিজ হ্যান্ডরাইটিং ইজ কোয়াইট ইললেজিবল। তার হাতের লেখা কিছুটা ইললেজিবল। ইললেজিবল মানে কি, যেটা পড়া যায় না বা যেটা বোঝা যায় না। এখানেও স্পেলিংটা ঠিকই রয়েছে, ইলিজিবলও ঠিক রয়েছে, এলিজিবলও ঠিক রয়েছে। তো এখানে দুটোই ঠিক, মানে বোথ অপশান 1 and 2 আর কারেক্ট, বা বোথ সেন্টেন্স 1 and সেন্টেন্স 2 আর কারেক্ট। তো অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ওকে, 75 নম্বর কোশ্চেন দেখো, এটা হচ্ছে ইংলিশের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। ইংলিশের লাস্ট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 75 যেটা রয়েছে। কোশ্চেন কি বলছে, এ প্লেস ওয়ার কয়েন্স আর মেড ইজ কল্ড। একটা জায়গা যেখানে কয়েন তৈরি করা হয় বা টাকা তৈরি করা হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে বলা হয় মিন্ট। মিন্ট কথাটার অর্থ হচ্ছে টাকশাল। মিন্ট মানে হলো টাকশাল, ঠিক আছে। তো এই প্লেস ওয়ার কয়েন্স আর মেড ইজ কল্ড মিন্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা। তাহলে এরপর থাকছে অঙ্কের কোশ্চেন। তোমাদের পরীক্ষায় অঙ্ক থাকবে 10টা, ঠিক আছে। তো অঙ্কের কোশ্চেন স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে ম্যাথের। ফার্স্টেই রয়েছে চক্রবৃদ্ধি সুদ দিয়ে একটা অঙ্ক। আর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক প্রত্যেকবার মানে প্রতিটা শিফট হোক বা প্রত্যেকবার এক্সাম হোক, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কিন্তু তোমরা পাবেই, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ। কোশ্চেন কী বলছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 2000 টাকা সুদে আসলে 2420 টাকা হবে। তো এখানে পার্সেন্টেজ মানে সুদের হার দেওয়া রয়েছে, টাইমটা দেওয়া নেই, বের করতে হবে। এটা রয়েছে পি মানে মূলধন এবং এটা হচ্ছে এ অর্থাৎ সবৃদ্ধি মূল বা সুদ আসল। তো এখানে আমরা সূত্রটা বসিয়ে নিই। চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে, চক্রবৃদ্ধি সুদের সূত্র হলো এ সমান পি ব্র্যাকেট 1 + r/100 পাওয়ারের সময় মানে টি। টিটা আমরা জানি না, এর মান এখানে দেওয়া রয়েছে দেখো 2420, বসিয়ে দাও 2420 সমান এখানে রয়েছে পি মানে 2000 ব্র্যাকেট 1 + r এর মান 10/100 পাওয়ারের টি রইল, 0 0 কেটে গেল, ঠিক আছে। এটা এখানেও 0 0 কেটে গেল, পড়ে থাকলো কি এখানে 242, এখানে 200, 2 দিয়ে কাটো, 2 দিয়ে হবে 121 এবং এখানে হবে 100, ঠিক আছে। অর্থাৎ 121 সমান 100 ইন্টু ব্র্যাকেট রয়েছে 1 + 1/10। তো এটা আমরা প্রথমে লিখে নিই, এটাকে আমরা প্রথমে লিখে নিই 121 ইজ ইকুয়াল টু 100 ব্র্যাকেট 1 + 1/10 ব্র্যাকেটে টি। এবার কী করবো, এটাকে বাই করে দাও, 121/100 সমান তুমি পেয়ে যাবে লসগু করলে 11/10 ব্র্যাকেটে এখানে রয়েছে টি পাওয়ারে। তো 11 বা এখানে কি রয়েছে 121/100, 121 হচ্ছে 11 স্কোয়ার আর নিচে 10 হচ্ছে 10, নিচে যে 100 রয়েছে সে 100 হচ্ছে 10 স্কোয়ার, তাহলে এখানে পাবো 11/10 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কী হবে 11/10 ক্যান্সেল হয়ে যাবে, টি এর মান কত পাবো আমরা 2। তার টি এর যে মান অর্থাৎ সময় এখানে বেরোবে কত 2 বছর, সময় কত বেরোবে 2 বছর, মানে অপশন এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক পরীক্ষায় তোমরা প্রত্যেকবার পাবে, সো এই কোশ্চেনটা মানে চক্রবৃদ্ধি সুদের সমস্ত অঙ্ক সমস্ত টাইপস ভালো করে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে 77 নম্বর, একজন ব্যক্তি 10,000 টাকা ক্রয় মূল্যের একটি দ্রব্য 9,999 টাকায় বিক্রি করলে তার ক্ষতির হার কত। 10,000 টাকা ক্রয় মূল্য অর্থাৎ সিপি এবং বিক্রয় মূল্য এসপি হচ্ছে 9,999 টাকা, তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে 10,000 সিপি এবং এসপি হচ্ছে 9,999 টাকা। ওকে, তো এখান থেকে আমরা কি পাবো, ক্ষতি পাবো। তো ক্ষতিটা আমরা প্রথমে বের করে নিই, মাইনাস করলেই ক্ষতি পেয়ে যাবো। ক্ষতি হচ্ছে 1 টাকা, ক্ষতি কত হয়েছে 1 টাকা।
তো এখানে অনেকেই ভাববে যে 1 হবে আনসার, কিন্তু তা নয়, এটা 1 টাকা ক্ষতি হয়েছে। আমাদের বের করতে হবে কি পার্সেন্টেজ কত ক্ষতি হয়েছে। তো সিপি দিয়ে সবসময় তোমরা জানো ক্ষতি হোক বা লাভ হোক সেটা সিপি মানে ক্রয় মূল্যের ওপর বের করতে হয়। তো ক্ষতি হয়েছে 1 টাকা, নিচে হবে সিপি। সিপি কত 10,000, বসিয়ে দাও 1 2 3 4, ঠিক আছে, ইন্টু 100, 0 0 ক্যান্সেল করে দাও, কত হবে 1/100। 1/100 মানে কি তুমি দুটো ঘর পর পয়েন্ট বসাবে, অর্থাৎ কোনটা হবে এখানে আনসার হচ্ছে অপশন বি 0.01% বা 0.01%, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো 78 নম্বর কোশ্চেন কি রয়েছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তোমরা 2021 সালের কোয়েশ্চেন থেকে শুরু করে 2023 সালের কোয়েশ্চেন পর্যন্ত দেখতে পারো এই ধরনের আয়তন এবং ক্ষেত্রফল দিয়ে অঙ্ক তোমরা পাবেই, মানে 3টে কোশ্চেন তোমরা কমন পাবেই। সেটা হচ্ছে সুদের হার, চক্রবৃদ্ধি সুদ মানে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, আর হচ্ছে এই আয়তন ক্ষেত্রফল দিয়ে, সেটা গোলকের হোক ঘনকের হোক বা অন্য কোনো পরিমিতির যে কোনো হোক। তো এই অঙ্ক 3টে কিন্তু পরীক্ষায় কমন থাকছেই। কী বলেছে এখানে আয়তনের অনুপাত 1:27, এটা হচ্ছে ঘনকের আয়তনের অনুপাত। তাহলে এখান থেকে আমরা জানি কি 1 মানে 1-এর কিউব আমরা লিখতে পারি, 27 মানে হচ্ছে 3-এর কিউব, ঠিক আছে। অর্থাৎ 1:3 যেটা পেলাম সেটা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত, A1:A2, ঘনকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:3। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কী হবে, এটা স্কোয়ার করে দিলে আমরা ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাব, ঠিক আছে। যেহেতু এটা অনুপাতে রয়েছে তাই এখানে সূত্রেরও কোনো ঝামেলা নেই। ওকে, কত হবে 1:9। 1:9 কোথায় রয়েছে দেখো, 1:9 রয়েছে অপশন বিতে, তো অপশন বি হবে এখানে কারেক্ট আনসার 1:9। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 79 কি আছে। কোশ্চেন নাম্বার 79-এ বলা আছে 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। গোলক, এখানে আমি সেই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের জন্য কোশ্চেন রেখেছি যেগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, ঠিক আছে। গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, যেখানে পায়ের মানটা এখানে পাই রাখা আছে, দেখো অপশানে সবগুলোই পাই রয়েছে, আর আর এর মানটা আমাদের এখানে চেঞ্জ করতে হবে। তো আর এর মান এখানে কী দেওয়া রয়েছে ব্যাসার্ধ, আর অর্থাৎ ব্যাসার্ধ, আর এর মান এর জায়গায় আমরা বসাবো 2r। তো এখানে আমরা 4/3কে অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো 4/3 পাই, আর এটা আর এর যে কিউব রয়েছে সেখানে বসাবো 2r এর কিউব, ঠিক আছে। আর এর কিউবের জায়গায় কী বসাবো 2r এর কিউব, অর্থাৎ সূত্রটা আমরা কেমন পেলাম 4/3 পাই ব্র্যাকেটে 2r এর কিউব। এটাকে তুমি ভেঙে নাও, কী পাবে দেখো 4/3 পাই পাবে ইন্টু 2-এর কিউব, 2-এর কিউব কী হয় 8, ঠিক আছে, তার সাথে কী হবে আর এর কিউব। তো এখানে দেখো কী কী পেলে পাই আর কিউব, নিচে আছে 3, প্রত্যেকটাতে দেখো পাই আর কিউব, নিচে 3 কিন্তু রয়েছে, তাই তো। এবার কি করবো আমরা, এখানে 4 রয়েছে গুণিত দিয়ে এখানে 8 রয়েছে, তো 4-8 কী হচ্ছে 32, মানে পাই আর কিউব বাই 3 তুমি পাবে, তার সাথে ওপরে কত হবে 32, মানে 32 পাই আর কিউব, 32 পাই আর কিউব বাই 3, এইটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার 32 পাই আর কিউব বাই 3। মানে দেখো অপশন কোনটা রয়েছে, অপশন রয়েছে ডি 32 পাই আর কিউব হচ্ছে বাই 3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখবো, চলো 80 নম্বর কোশ্চেন দেখো কি আছে। অংশীদারি কারবার থেকে একটা অঙ্ক রয়েছে এখানে, কি বলা আছে এ এর 500 টাকা 9 মাসের জন্য এবং বি এর 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত হলো। এটা এই অঙ্কটা রয়েছে অংশীদারি কারবার থেকে, ঠিক আছে। লভ্যাংশ বন্টনের অনুপাত হবে, দেখো লভ্যাংশের অনুপাত এবং মূলধনের অনুপাত, ঠিক আছে, সমান হয়। তো এখানে এর যে টাকা সেটা ছিল 500 টাকা, সেটা কত মাসের জন্য রেখেছে ও 9 মাসের জন্য, আর বি এর টাকা হচ্ছে 600 টাকা, সে রেখেছে 5 মাসের জন্য। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে টাকাটা দেওয়া রয়েছে এবং যে সময়টা দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের প্রথমেই মূলধনের অনুপাত বের করতে হবে। তো মনে করো এর মূলধনের অনুপাত ধরলাম আমি, এর মূলধন আমি এ লিখলাম, বি এর মূলধন আমি লিখলাম বি, কেমন, এর মূলধনের জন্য আমি এখানে এ লিখলাম আর বি এর জন্য লিখলাম বি। এবারে কি করব আমি, এ কত টাকা রেখেছে 500 টাকা, এ রেখেছে দেখো 500 টাকা বলে দেওয়া আছে কোয়েশ্চেনে। তো এখানে A/B যখন করব তো এখানে আমি কি লিখবো, এর জায়গায় 500 গুণিত কি লিখবো সময়টা, কত মাসের জন্য এ তার টাকা ব্যবসা নিয়োজিত করেছে না 9 মাসের জন্য, তাহলে 500 × 9 বি কত টাকা রেখেছে 600 টাকা, 600 লিখলাম, কত মাসের জন্য নিয়োজিত করেছে 5 মাসের জন্য × 5। ওকে, এবার আমরা কি করব, নেক্সট কাটাকুটি করব, তাহলে অঙ্ক মিলে যাবে, 0 0 ক্যান্সেল করে দাও, 5 5 কেটে দাও, পেলে তুমি 9:6, 9:6 মানে 3 তুমি পাবে কত 2, 3:2 হবে কারেক্ট আনসার। 3:2 কোথায় রয়েছে দেখো, 3:2 একটা অপশানে রয়েছে, তো এখানে কনফিউশনের কোনো ব্যাপার নেই, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। 3:2। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি রয়েছে। দেখো 81 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে,
খুবই ভালো একটা কোয়েশ্চেন। কি বলা আছে, যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হয় তবে সাইন টু দি পাওয়ার 2022x আর কোসেক টু দি পাওয়ার 2022x এর মান কত হবে। প্রথমে আমরা কি করব, এখান থেকে আমরা একটা সূত্র পাবো। কি পাবো দেখো, কার মান পাবো এখান থেকে, কি রয়েছে সাইন থিটা প্লাস কোসেক থিটা। তো আমি লিখলাম সাইন থিটা, কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, ঠিক আছে, সমান রয়েছে 2। এবারে আমরা লসও করব, লসও করলে কি পাবো, নিচে আমি পাবো সাইন থিটা, তাই তো নিচে পাবো সাইন থিটা, নিচে সাইন থিটা পেলাম, তাহলে সাইন থিটা গুণ করলে কি হবে সাইন স্কোয়ার থিটা, প্লাস পাবো 1 সমান পাবো 2, ঠিক আছে, এটুকু বোঝা গেছে। নেক্সট আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেবো, এটাকে কোনাকুনি গুণ করে দাও। এদিকে ছিল কি সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ছিল, এদিকে তুমি পাবে 2 সাইন থিটা। এবার 2 সাইন থিটাকে এই সাইডে নিয়ে এসো, তাহলে কি পাবে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু পাবে 0। তো এটা কার সূত্র, এটা হচ্ছে দেখো এই সূত্রটাকে আমি এইভাবে লিখতে পারি, সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার, সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0। তাহলে এই হিসেবে আমি সাইন থিটা সমান পাবো কি, সাইন থিটা সমান পাবো 1, সাইন থিটা সমান কি পাবো 1 পাবো। ওকে, তো সাইন থিটা সমান যদি 1 হয়, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে কোসেক থিটা মানে আমি কি বলেছি, কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, তাহলে 1 বাই সাইন থিটাও কী হবে 1ই হবে। সাইন থিটা 1 হলে 1 বাই সাইন থিটাও তো 1ই হবে, 1/1 তো 1ই হয়, তাহলে সেক্ষেত্রে কোসেক থিটাও হচ্ছে কি 1 আর সাইন থিটার মানও হচ্ছে 1, দুটোর মানই কত পেলাম আমরা 1 পেয়ে গেছি। এবার আমরা কি করব, এখানটা দেখো সাইন এক্স লিখব, ঠিক আছে, এটা সাইন এক্স না হলে এটা থিটা হবে, ঠিক আছে, এটা থিটা করে নেবে তোমরা। তো সেক্ষেত্রে কী লিখবো, সাইন থিটা পাওয়ারে কতটা 2022 প্লাস আবার 1 বাই সাইন থিটা বা কোসেক থিটাও লিখতে পারো, নো প্রবলেম, কোসেক থিটা লেখো পাওয়ারে 2022, ঠিক আছে, এখানে 1-এর পাওয়ারে 2022 প্লাস আবার 1-এর পাওয়ারে 2022। কি ইন্টারেস্টিং অঙ্করা, দেখো 1-এর পাওয়ারে যাই থাকে সবই আমরা কি পাই 1, 1-এর পাওয়ারে 1 থাকলেও 1, 2 থাকলেও 1, 3 থাকলেও 1, হায়ার থাকলেও 1, 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন, তো এখানে 1-এর পাওয়ারে আমরা পেলাম 2022, তো সেক্ষেত্রেও কী হচ্ছে 1ই হচ্ছে, তো কী পাবো আমরা 1 প্লাস 1 কত হবে 2 হবে। তো আনসার কত বেরোবে, আনসার বেরোবে 2, মানে অপশন সি বেরোবে এখানে কারেক্ট আনসার 2, ঠিক আছে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এটা ছিল ত্রিকোণমিতির একটা অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় আগেও এসছে, সেই জন্য এইখানে আমি এই কোশ্চেনটা রেখেছি। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটাও খুবই ভালো একটা কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। কি বলা আছে, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2% হারে হ্রাস পেলে 2n বছর পর মেশিনটির দাম কত হবে। এটা হচ্ছে কিসের অঙ্ক, সমাহার বৃদ্ধির অঙ্ক। কি বলা আছে এখানে, বর্তমান মূল্য 2p, তাহলে আমি 2p এখানে লিখে দেবো, ঠিক আছে। তারপরে সূত্র কি, পরে, যখন আমরা পরে বের করি, ঠিক আছে, কোনো জিনিসের দাম হোক বা জনসংখ্যা হোক, যখন তুমি 2 বছর পর 3 বছর পর বের করছো, তো প্রথম যেটা বর্তমানে রয়েছে সেটা তোমার কাজ হচ্ছে প্রথমে সেটা লিখে নেওয়া, তারপর তুমি লিখবে 1। ওকে, সূত্রটা দেখে নাও, তাহলে যে কোনো অঙ্কই হোক সমাহার বৃদ্ধি থেকে তোমরা করতে পারবে নিজেরা। তো প্রথমে বর্তমান মূল্য 2p লিখলে, তারপরে 1টা লিখলে, এরপর দেখো হ্রাস পাচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে, তো এখানে মেশিনের দাম কি হচ্ছে হ্রাস পাচ্ছে, তাহলে আমরা 1-এর পর একটা মাইনাস দেবো, ঠিক আছে। নেক্সট কী করবো, কত পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছে 2r, তাহলে আমরা লিখবো এখানে 2r বাই 100, বাই কত লিখবো 100, পাওয়ারে হচ্ছে টাইমটা, পাওয়ার কত ছিল 2n বছর, তাহলে এখানে 2n লিখবো। এরপর আমরা কাটাকুটি করে কি করব, অপশানের সঙ্গে মেলাবো, যেটা কারেক্ট হবে সেটাই হবে আনসার। তো এখানে দেখো 2 দিয়ে কাটো, এখানে কী হবে 50, আর কিছুই এখানে চেঞ্জ হবে না। তো বাকি যে আনসারটা তুমি পাচ্ছ সেটা পাচ্ছ 2p 1 মাইনাস r বাই 50, 2p 1 মাইনাস r বাই 50 পাওয়ারে 2n, ঠিক আছে, এইটাই হচ্ছে আনসার। তো 2p 1 মাইনাস r বাই 50, দেখো 2p দিয়ে মাত্র দুটো রয়েছে, এটা রয়েছে আর এটা রয়েছে, আর এখানে রয়েছে 1 মাইনাস r বাই 50 পাওয়ারে n তো হবে না, কারণ পাওয়ারে 2n হবে, তো এটা বাদ, ঠিক আছে। তো আনসার কোনটা হবে, অপশন ডি, 2p 1 মাইনাস r বাই 50 পাওয়ারে 2n টাকা, অপশন ডি হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো 83 নম্বর কোশ্চেন কী রয়েছে, একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান হবে। দেখো কি বলা আছে, গোলকের আয়তন, তো গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব বসিয়ে দিলাম সূত্র। তার সাথে কী সমান বলেছে, গোলকের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো গোলকের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটা গোলকের ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল কী হয়, একই হয়, তাই তো। তো সেখানে কী হয়ে যাবে,
4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। তো পাই পাই এখানে ক্যান্সেল হয়ে যাবে, আর স্কোয়ারের সঙ্গে যদি আমি আর কিউব ক্যান্সেল করি এখানে একটা আর পাবো, 4 ক্যান্সেল হবে, তাহলে আর এর মান তুমি কত পাবে, আর এর মান পাবে 3। অর্থাৎ গোলকের যে ব্যাসার্ধের মান সেটা কত হবে, 3 হবে। গোলকের ব্যাসার্ধ কত হবে, 3, মানে অপশন ডি হবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 84 নম্বর কোশ্চেন দেখো কী আছে। A/B = 2:3, B/C = 5:4, C/D = 7:8 হলে A/D এর মান কত? খুবই সহজ একটা অঙ্ক। A/D এর মান কীভাবে পাবো আমরা ইজিলি এটাই করে দেবো A/B গুণিত B/C গুণিত C/D, কারণ এখান থেকে C কেটে যাবে, B কেটে যাবে, আমরা A/D এখান থেকে পেয়ে যাবো। A/D সমান কী পাবো, বাকি যে অনুপাতগুলো রয়ে আছে সেগুলোকেও করে দাও, 2/3 গুণিত 5/4 গুণিত কত রয়েছে 7/8, 7/8 কাটাকুটি করে দাও, তাহলে আনসার বেরিয়ে যাবে। 2-এর সঙ্গে 8কে কেটে দাও, 4 পাবে, তাহলে উপরে কত পাচ্ছ তুমি, 5 7 35, উপরে পাচ্ছি 5 7 35, আর নিচে কত দেখো, 3 4 12 4 48, 35:48 হচ্ছে আনসার। ঠিক আছে, 35:48 কোথায় রয়েছে, অপশান সিতে রয়েছে। তো অপশান সি হবে কারেক্ট আনসার, 35:48। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 84 হলো 85 নম্বর কোশ্চেন দেখো, এটাই কিন্তু ম্যাথের লাস্ট কোশ্চেন। 85 পর্যন্ত যে কোশ্চেন সেগুলো হচ্ছে ম্যাথের কোশ্চেন থাকবে। কী রয়েছে দেখো, 5x² - 9x + 19 = 0। দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত, বুঝতেই পারছো এটা দ্বিঘাত সমীকরণ থেকে রয়েছে। তো বীজদ্বয়ের সমষ্টি মানে কি হচ্ছে -b/a, আর গুণফল কি হয় c/a। বীজদ্বয়ের সমষ্টির যে মান হয় সেটা হয় -b/a, আর যে গুণফলের মান হয় সেটা হচ্ছে c/a। তাহলে এখান থেকে নিচের এ তো ক্যান্সেল হয়ে যাবে, -b, মানে b এর মান দেখো এখানে আমরা চিহ্ন সমেত নেব, এই মাইনাসটা থাকবেই, এই মাইনাসের সাথে এই মাইনাসে কিন্তু কোনো কানেকশান নেই, এখানে যে মাইনাসটা রয়েছে সে থাকবে, তার সাথে আমাকে এই মাইনাসটাও নিতে হবে। ঠিক আছে, সবসময় যে সংখ্যাটা নেব সেটা সহগ, যেটা নিচ্ছি এক্সের সহগ সেটা চিহ্ন সমেত, সহগ মানে কি চিহ্ন সমেত নিতে হবে। তো সেক্ষেত্রে দেখো -b, তো মাইনাসটা অ্যাজ ইট ইজ থাকলো, আর বি এর মান রয়েছে -9, তো -9 = c এর মান কত দেখো 19, c এর মান 19, তো মাইনাসে মাইনাসে কী যাবে, +9 = 19, মানে আনসার কী হবে, 9:19 হবে কারেক্ট আনসার। 9:19 কোথায় রয়েছে দেখো, অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার, 9:19। নেক্সট কোশ্চেন দেখো শুরু হচ্ছে কি, নেক্সট কোশ্চেন স্টার্ট হচ্ছে জিকের কোশ্চেন। প্রথম কি রয়েছে জিকের কোশ্চেনে, পঞ্চমহাব্রত কে প্রবর্তন করেন? পঞ্চমহাব্রত অপশন কী রয়েছে, মহাবীর, গৌতম বুদ্ধ, চৈতন্য মহাপ্রভু আর শ্রীরামকৃষ্ণ। তো পঞ্চমহাব্রত কে প্রবর্তন করেছিলেন, মহাবীর। ঠিক আছে, অপশন এখানে এ হবে কারেক্ট আনসার, মহাবীর। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। আর মহাবীর মানে কোন ধর্ম, মহাবীর মানে আমরা বুঝি হচ্ছে জৈন ধর্ম। তো পঞ্চমহাব্রত কোন ধর্মের, জৈন ধর্মের। ঠিক আছে, আর প্রবর্তন করেন কে, মহাবীর। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, পরবর্তী কোশ্চেন বলা আছে সৌরজগতে সব থেকে ছোট গ্রহ হলো। অপশানস রয়েছে শুক্র, মঙ্গল, বুধ নাকি শনি। তো সৌরজগতের স্মলেস্ট বা সব থেকে ছোট গ্রহ কোনটা হবে, বুধ। অপশান সি হবে কারেক্ট আনসার, বুধ। তারপরে কোশ্চেন দেখো 88 নম্বর কোশ্চেন, জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? অপশানস রয়েছে উগান্ডা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া নাকি পাকিস্তান। তো জিকা ভাইরাস যেটা রয়েছে সেটা প্রথম কোথায় বলা হয়েছিল, সেটা হচ্ছে উগান্ডা, আফ্রিকার উগান্ডাতে। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, আর যদি বলে কোন মশা এই জিকা ভাইরাসটা ট্রান্সমিট করে, তাহলে মনে রাখবে এডিস মশা। কোন মশা, এডিস মশা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 89 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? সাহারা মরুভূমির নাম আমরা সবাই জানি। অপশন কী রয়েছে, উত্তর আমেরিকা, এশিয়া, আফ্রিকা নাকি দক্ষিণ আমেরিকা। তো সাহারা মরুভূমি কোথায় অবস্থিত, আফ্রিকায় অবস্থিত। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, আফ্রিকা। পুরো পশ্চিম যে আফ্রিকা সেখান থেকে শুরু করে মধ্য অনেকটা মানে প্রচুর অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে এই সাহারা মরুভূমি। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী কোশ্চেন 90 নম্বর, রাশিয়ার মুদ্রা কি? অপশান কী আছে, ইউরো, কিনা, রিয়াল নাকি রুবেল। তো রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল। অপশন ডি হবে কারেক্ট আনসার, রুবেল। পরবর্তী কোশ্চেন দেখো 91 নম্বর, ভারতের অর্থনৈতিক রাজধানীর নাম। অপশানস রয়েছে মুম্বাই, কলকাতা, দিল্লি আর লখনৌ। তো ভারতের অর্থনৈতিক রাজধানী কি, সেটা হচ্ছে মুম্বাই। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, মুম্বাই। নেক্সট কোশ্চেন দেখা যাক 92 নম্বর কোয়েশ্চেন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? অপশানস রয়েছে পদ্মনাভন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশান সি আছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশান ডি আছে অ্যানি বেসান্ত।
তো ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গলি ভেঙ্কাইয়া। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। 93 নম্বর কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন। এটা হচ্ছে সংবিধান থেকে আমাদের কোশ্চেন রয়েছে। কী রয়েছে কোশ্চেন? ভারতীয় সংবিধান প্রদান করে অপশন এ বহুজাতিক নাগরিকত্ব, ডি নাগরিকত্ব, তারপর রয়েছে এক নাগরিকত্ব মানে সিঙ্গেল সিটিজেনশিপ, নাকি কোনোটি নয়। তো ভারতের যে সংবিধান সেটা আমাদের প্রদান করেছে কি? এক নাগরিকত্ব, ঠিক আছে, বা একক নাগরিকত্ব, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ আমরা শুধুমাত্র ভারতের সিটিজেন বা ভারতের নাগরিক, তাই তো। তারপরে দেখো 94 নম্বর কোশ্চেন, জিএসটি এর পুরো কথা কি? জিএসটি কী হবে? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, মানে অপশন কোনটা হচ্ছে? অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। চলো 95 নম্বর কোশ্চেন দেখো কী আছে। ভারতের দীর্ঘতম হিমবাহ অপশন রয়েছে বিয়াফো, সিয়াচেন, বাল্টোরো, আর কোনোটি নয়। ভারতের দীর্ঘতম হিমবাহ কী হবে? সিয়াচেন। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে ভারতের দীর্ঘতম হিমবাহ কী হলো? সিয়াচেন, মানে অপশন কোনটা হলো? অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। এরপরে রয়েছে রিজনিংয়ের কোশ্চেন হলেই আমাদের কোশ্চেন সেটটা শেষ হবে, তাই তো। লাস্টের 5টা কোশ্চেন তোমরা পাবে রিজনিংয়ের, পরীক্ষাতেও তোমরা এই ধরনেরই কোশ্চেন পাবে। কী রয়েছে দেখো, প্রথম রিজনিংয়ের কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোয়িং সিরিজ? এই সিরিজের পরের সংখ্যাটা কী হবে? দেখো রিজনিং কিন্তু তোমাদের শুধুমাত্র ইংলিশেই প্রোভাইড করা থাকবে, এখানে কিন্তু বাংলায় প্রোভাইড করা থাকবে না। তো কী রয়েছে দেখো অপশানস, কোশ্চেন দেখো 2, 15, 41, 80। আমরা প্রথমত কী করব? এখানে যে ডিফারেন্স সেটা বের করে দেখো। ফার্স্টলি এখানে ডিফারেন্সটা দেখো, 2-এর সাথে 15 ডিফারেন্স কত? 13। 15-এর সাথে 41 ডিফারেন্স হচ্ছে 26। 41-এর সাথে 80 ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হচ্ছে 39, তাই তো। 13-র নামটা অনুসারে এগোচ্ছে দেখো। প্রথমে 2 ছিল, তারপরে ছিল 15, তারপরে ছিল কত? 41, তারপরে রয়েছে কত? 80, তাই তো। এইভাবে তো চলছে সংখ্যাগুলো, অর্থাৎ 13-র ঘরে নামতা অনুসারেই চলছে। তাই 13 হলো 26 এলো, 13কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 কত পাবো আমরা? 52। এই যে 52 মানে ডিফারেন্সটা আমরা পেলাম, মানে এই 80-র সাথে পরের সংখ্যাটার ডিফারেন্স হবে 52, ঠিক আছে। দেখো 2-এর সাথে 15-র ডিফারেন্স হচ্ছে 13, বা 2-এর সাথে 13 যোগ করে আমরা পেয়েছি 15। একইভাবে 15-এর সাথে 26 যখন যোগ করেছি পেয়েছি 41, 26-এর সাথে 39 যোগ করো পাবে তুমি 80। তাহলে যখন তুমি 80-র সাথে আবার 52 যোগ করবে তখন যে সংখ্যাটা পাবে সেইটা হচ্ছে তোমার আনসার এখানে, ঠিক আছে। 80-র সঙ্গে কত যোগ করতে হবে? 52। তাহলে 80-র সঙ্গে 52 যোগ করলে কত পাবো আমরা? 132 পাবো। তো অপশান কোনটা হবে এখানে? অপশান সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আশা করি তোমরা সবাই 5টা রিজনিংয়ে ঠিক করবে, 5-এ 5ই পাবে তোমরা এখানে। 97 নম্বর কোশ্চেন দেখো, ফাইন্ড আউট দ্য গ্রুপ অফ লেটার্স হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। এখানে অনেকগুলো গ্রুপ অফ লেটার্স দেওয়া রয়েছে ABCDতে, সেখানে কোনটা আলাদা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো প্রথম কথা দেখো, প্রথমে রয়েছে UAVBWC, নেক্সট রয়েছে CHIDJE, XLYMZN, PEQFRG। তো এখানে কোনটা ঠিক নয় বা কোনটা আলাদা রকমের সেটা তোমাকে বলতে হবে। দেখো কিভাবে বুঝবো আমরা? একটা জিনিস আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি, সেটা হচ্ছে এখানে দেখো ইউ এর পরে যে একটা লেটার স্কিপ করে ভি, মানে ইউ এর ঠিক পরেতে দেওয়া রয়েছে, আরেকটা লেটার স্কিপ করা কী পাবে? ভি এর পর ডাব্লিউ। ঠিক একইভাবে দেখো এ এর পরে বি, বি এর পরে সি, মানে একটা লেটার যদি তুমি মাঝে স্কিপ করছো এখানে যেগুলো দেওয়া রয়েছে তাহলে পরের লেটারগুলোই আমরা পাচ্ছি। সি এর পর কী পাবো? দেখো সি এর পর আমাদের এখানে পাওয়া উচিত ডি, পাইনি এখানে, তো এইটাই হচ্ছে ভুল, তাই না। বাকিগুলো আমরা দেখে নিই। এক্সের পর একটা লেটার স্কিপ করে দেখো, এক্সের পর ওয়াই হচ্ছে, আর একটা লেটার স্কিপ করলে ওয়াইয়ের পর জেড, এল এর পর এম, এম এর পর এন, এটাও ঠিক আছে। পি এর পর একটা লেটার স্কিপ করে কিউ, কিউ এর পর হচ্ছে আর, আর এখানে ই এর পর এফ, এফ এর পর জি। তো সবকটা এখানে সেই নিয়মটাই ফলো হচ্ছে, বাট অপশান বি সেটা ফলো করছে না। তো অপশান বি এখানে কারেক্ট হচ্ছে না। সি এর পর যেখানে আই রয়েছে সেই জায়গাটা ডি হওয়া উচিত ছিল, কিন্তু নেই। তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। অপশান বিটা এখানে ডিফারেন্ট। নেক্সট কোশ্চেন দেখো 98 নম্বর কোশ্চেন কী রয়েছে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার দ্যাট উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ফিগার্স। যেখানে কোয়েশ্চেন মার্কটা রয়েছে সেখানে কোন সংখ্যা হবে তোমাকে বলতে হবে। তো ফিগার তোমরা দেখতেই পাচ্ছ, এখানে 3 রয়েছে, 4 রয়েছে, 4 রয়েছে, 4 রয়েছে। তো দেখো কীভাবে এটা রয়েছে, খুবই সহজ। এটা তোমরা নিজেরা অবশ্যই ট্রাই করবে, তোমরা অবশ্যই এটা পারবে, খুবই সহজ, কোনো ক্যালকুলেশন নেই, কিচ্ছু নেই। দেখো এখানে রয়েছে 4টে লাইন, তো এখানে 4 লেখা রয়েছে, এখানেও রয়েছে 4টে লাইন, 4 লেখা রয়েছে, এখানেও 4টে লাইন 4, এখানে রয়েছে ট্রায়াঙ্গেল, তো মানে 3টে লাইন, তো 3।
তো সেক্ষেত্রে এই ভেতরটায় কটা লাইন আছে দেখো, ভেতরে রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা। তো এই কোয়েশ্চেন মার্কের জায়গায় কত হবে? 5 হবে। কোয়েশ্চেন মার্কের জায়গায় কত হবে? 5, মানে অপশন কোনটা হবে? অপশন ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে 5। চলো 99 নম্বর কোয়েশ্চেন দেখো কি রয়েছে। ফাইন্ড দ্য মিসিং ক্যারেক্টার ফ্রম দ্য ডায়াগ্রাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মিসিং নাম্বারটা তোমাকে ফাইন্ড করতে হবে যে অল্টারনেটিভ বা অপশনগুলো এখানে দেওয়া রয়েছে সেখান থেকে। দেখো কোশ্চেন কী রয়েছে, 8, 27, 64, 125, 216। তো 8, 27, 64 সবগুলোই কি আমরা কি জানি এগুলো হচ্ছে কিউব নাম্বার, কোনো না কোনো সংখ্যার কিউব এগুলো। 8 কার কিউব হয়? 2-এর কিউব। 27 কার কিউব? 3-এর কিউব। 64 4-এর কিউব। 125 5-এর কিউব। 216 6-এর কিউব। নেক্সট আমরা কি পাবো? অবশ্যই নেক্সট আমরা পাবো 7-এর কিউব। নেক্সট কী পাবো? 7-এর কিউব। তো 7-এর কিউব মানে কি? 7 × 7 × 7 মানে 49 × 7 মানে 300 কত হবে? 43। ঠিক আছে, কত হবে আনসার? 343। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 343 কোথায় রয়েছে? অপশন সিতে রয়েছে। তো অপশন সি হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে 343। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। 99 হলো 100 নম্বর কোশ্চেন, মানে আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, আজকের সেটেরও লাস্ট কোশ্চেন এটা। কী রয়েছে দেখো, ফাইন্ড দ্য মিসিং ক্যারেক্টার ফ্রম দ্য গিভেন রেসপন্স। বুঝতেই পারছো তোমাদের কী করতে হবে, যে কোয়েশ্চেন মার্কটা রয়েছে এখানে কোন সংখ্যা হবে সেটা ফাইন্ড করতে হবে। একটা কথা তোমার বলে দিই আমি, যে এগুলো তোমাদের কোয়েশ্চেন পড়ার তো দরকারও নেই, এমনিতেই তোমরা বুঝে যাবে, কারণ এখানে শুধু এইটাই বলা থাকে কী করতে হবে, বাকিও তোমরা কোয়েশ্চেন দেখেই বুঝে যাবে, তাই তো। চলো দেখা যাক কীভাবে রয়েছে। এখানে রয়েছে 3, 5, 34, 3, 9, 90, 1, 5 এখানে কোয়েশ্চেন মার্ক। কীভাবে কোয়েশ্চেন মার্কটা আমরা আনবো? তো আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো থেকে কী করতে হবে, আমাদের একটা রিলেশন খুঁজে বের করতে হবে, যেটা থেকে আমরা এই দুটো সংখ্যা থেকে এইটা আনতে পারবো, বা হয়তো এটা থেকে এইটা আনতে পারবো, যে কোনোভাবেই হোক। তো দেখো প্রথমে আমরা গুণ করে দেখি, 5 আর 3 গুণ করো। 5 আর 3 গুণ করলে কত পাচ্ছি? 15। এখানে 15 নেই, 15 দুগুণে 30 হচ্ছে, তো সেটাও আসছে না। 3 9 27 হচ্ছে, 90 তাহলেও আসছে না। তো সেখানে আমরা কি করব দেখো, এত বড় সংখ্যা 3, 5 থেকে যখন বড় সংখ্যা পাচ্ছি, তাহলে হয় গুণ করে আসবে, নাহলে স্কোয়ার করে আসবে, তাই তো। তো প্রথমে আমরা কি করব, এখানে 3-এর স্কোয়ার করি আর 5-এর স্কোয়ার করি। 3-এর স্কোয়ার কত হয়? 9। 5-এর স্কোয়ার কত হয়? 25। 25 আর 9কে তুমি যোগ করে দাও, কত হবে? তুমি 34 পেয়ে যাবে। নেক্সট আছে 3-এর স্কোয়ার করো, 9-এর স্কোয়ার করো। 3-এর স্কোয়ার কত হয়? 9। 9-এর স্কোয়ার কত হয়? 81। তাহলে এখানে তুমি 90 পেয়ে যাচ্ছ। অর্থাৎ বুঝতে পারলে এখানে কি নিয়মটা ফলো হচ্ছে? এখানে নিয়ম ফলো হচ্ছে, ওপরে যে দুটো সংখ্যা রয়েছে সেটাকে স্কোয়ার করে যোগ করে দেওয়া, তাহলে আমরা কী পেয়ে যাবো? আনসার পেয়ে যাবো। তো আমরা কী করবো, এখানে 1-এর স্কোয়ার করবো, 1-এর স্কোয়ার করবো এবং 5-এর স্কোয়ার করবো। 1-এর স্কোয়ার 1, 5-এর স্কোয়ার 25, মানে 25 আর একে আনসার কত হবে? 26। তো 26 হবে এখানে কারেক্ট আনসার, মানে হচ্ছে অপশান কোনটা হচ্ছে? অপশান এ হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। স্কোয়ার করে যোগ করে দিলেই আনসার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের একটা ফুল মক টেস্ট, যেটা আমরা ডিসকাস করলাম। টোটাল 100 কোশ্চেনই আমরা এখানে ডিসকাস করেছি। এরপরে ভিডিওতে আমরা আরও মক টেস্ট ডিসকাস করব, যাতে তোমাদের পরীক্ষার সময় অনেকটা হেল্পফুল হয়, তোমরা জিনিসগুলো ভালো করে কারেক্টলি আনসার করে আসতে পারো এবং তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেয়ে যাও। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তোমরা অবশ্যই কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা সলভ করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর কিছুদিন মাত্র সময় রয়েছে তোমাদের এক্সামে, তোমরা পড়তে থাকো, প্রিপারেশন নিতে থাকো, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, সো